গাড়িতে গাড়িতে হুট করে একটা লোক ভেতর থেকে চেঁচিয়ে অডিয়েন্সের মধ্যেই একজন বলছে, আরে দাদা গান ফান বন্ধ করুন না, অনেকক্ষণ ধরে জিকির 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 করে ট্রাম যাচ্ছে, এখানে গান গাইছেন আপনি, বাস ফাস ফের বেরিয়ে চলে যাচ্ছে, আপনি এখানে বসে বসে গান শোনাচ্ছেন, ট্রামের উপকারিতা বোঝাচ্ছেন। এটা দিয়ে শুরু হতো নাটকটা হুট করে। আর এইটারই প্রত্যেকবার বাওয়ালটা লাগতো। মানে প্রথমবার যখন হয়েছে, প্রথমবার একজন রিপোর্টার খেপে গেছে, আপনি কি পাগল, আপনি বুঝতে পারছেন নাটক চলছে এখানে, আপনি বুঝতে পারছেন না কি বলছে। হ্যাঁ, মানে অন্য একজন বলছে, আপনি কি পাগল, দেখছেন না ট্রাম নিয়ে কত উপকারিতা বলছে, আপনি বলছে বন্ধ করতে, নেমে যান, আপনি বাড়ি থেকে নেমে যান। সেগুলো অভিনেতা। তো এইরকম অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে ওই 7-8 দিন। হ্যাঁ, আমি ছোটবেলায় প্রচন্ড দুরন্ত ছিলি। হ্যাঁ, প্রচন্ড দুরন্ত ছিল। এবং আমার স্কুল থেকে বাড়িতে প্রায় মাসকাবারি গার্জেন কল আসতো একটা সময় পরে। হ্যাঁ, তো অঞ্জনা খুব সুন্দর একটা কথা বলেছিল, আমার সারা জীবন মনে থাকবে, যে আমি স্বাধীনতা দিই তোমাকে ভালোবাসি বলে না, আমি স্বাধীনতা দিই কারণ তোমাকে রেসপন্সিবল করছি তোমার চরিত্রটা। পাগল হয়ে যাচ্ছি কি, আমি পাগল হয়ে আমি মিস করছি কি আমার মানে আমি একটা সারাদিন একটা সিনেমা দেখিনি, মানে আমি এটা কিছু জীবনে কিছু হলো না এরকম মনে হচ্ছে কি আমার। না ইনস্ট্যান্ট সমস্ত দুঃখ ঘুচে গিয়ে হঠাৎ না বাচ্চাদের মতো আনন্দ হলো শুটিং সেটটার কথা ভেবে। পুরনো প্রেম, তাহলে তোমার প্রেমটা ঠিক জায়গায় আছে। বিশেষ করে ওই ট্রাম থিয়েটার, মানে ওইটা আমার জীবনে মনে হয় একটা বড়, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে এতটা কনফিডেন্স দিয়েছে ওই কাজটা, যে আমি মানে ওটা হয়তো আমি আর 5টা অন্য কাজ করলে পেতাম না। মানে অডিয়েন্স আমার এইখানে। সিনেমা সম্পর্কে একটু বল, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা মানে এই যেই বেসিক্যালি 3টে গল্প, অ্যান্থোলজি। হ্যাঁ, 3টে গল্প অ্যান্থোলজি, আবার অ্যান্থোলজি নয়ও। আচ্ছা, তো দুটো মিলিয়ে 3টে গল্প, বিভূতিভূষণের মাতুপাগলি, তারানাথ তান্ত্রিকের, রবীন্দ্রনাথের মণিহারা এবং মনোজ সেনের শিকা। এই 3টে গল্প, 3টেই খুব অডিও স্টোরি গল্প। হ্যাঁ, এবং অডিও স্টোরিতে মানুষ প্রচুর শুনেছে এই গল্প। হ্যাঁ, এবং খুবই কাছের গল্প। তো এই 3টে গল্পই রয়েছে এই ছবিতে, এবং এই 3টে গল্প অদ্ভুতভাবে কোথাও গিয়ে এক হয়ে যায়। তো সেটাকে একটা সুতোয় একটা মালায় গাঁথা রয়েছে, যেটা আমার মনে হয় এই ছবিটার খুব বড় একটা ইউএসপি। তুই কোনটা আছিস? আমি করছি মনোজ সেনের শিকার গল্পতে, যেখানে পূর্ণেন্দু চরিত্রটা আমি করছি। আচ্ছা, তো খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র, এই যে চরিত্র আমি আগে করিনি, তো আমার করেও দারুণ লেগেছে। আমার মনে হয় যে মানুষের খুবই ভালো লাগবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসটুমিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার গলাটা একটু ভেঙেছে, অল্প অল্প কাশি হচ্ছে, কারণ শ্যুট করেছি আমরা আমিষ 2 দিন ধরে। আপনারা অনেকেই হয়তো জানেন, আমিষ বলে একটি ফিল্ম আসছে প্রেত কথা থেকে, এবং গৌরব তপোদার সেটা প্রডিউস করেছে, আমি সেটা ডিরেক্ট করেছি, এবং সেটি একটি আদ্যপ্রান্ত ভূতের সিনেমা, ভয়ের সিনেমা। তো সেটা আসতে চলেছে খুব শিগগিরই। আর অদ্ভুতভাবে ঠিক সেই সময়টাতেই আমাদের একটা অদ্ভুত কোলাবোরেশন হলো একটি ছবির সঙ্গে, যার নাম ভূতপূর্ব, এবং ভূতপূর্বের সঙ্গে আমাদের পার্টনারশিপটা হলো আমরা তাদের ডিজিটাল মিডিয়া পার্টনার। এটা আমরা সন্দেশ হিসেবে প্রথম করলাম, এবং সোল কানেকশন পডকাস্টের প্রথম এরকম পার্টনারশিপ। এর আগেও আমরা ফিল্ম প্রমোট করেছি, বাট এটা একটা দারুণ ব্যাপার, মজার ব্যাপার। এবং ফিল্ম প্রমোশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এক একজনের সঙ্গে একটা এপিসোডস আমরা পাই, যেগুলোতে ফিল্ম নিয়ে আমরা কথা অবশ্যই বলি, বাট মেজরলি আমরা অন্যান্য কথা বেশি বলার চেষ্টা করি। তো আজকের এপিসোডটা সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে। সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে একটা অদ্ভুত আমার কানেকশন আছে, অনেক পুরনো। সেটা হলো 2013-14-তে আমাদেরই এক ভাই, তার বাড়িতেই আমরা অনেকেই আড্ডা মারতাম। তো সুহত্রকে তার মধ্যে দেখেছি, এবং সুহত্রকে দেখে সেই সময় কিন্তু একটা জিনিস কিছু মানুষকে দেখলে মনে হয় যে খুবই একটা শার্প, খুব একটা প্রমিসিং, একটা দারুণ ছেলে আমার মনে হয়েছিল। খুব ভালো লেগেছিলো আড্ডা মেরে ওর সঙ্গে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আরও এখানে বসে, কারণ সেই সময় আমিও স্ট্রাগলিং, সেই সময় আমিও টুকটাক অল্প স্বল্প কাজ করছি, আজকের দিনে দাঁড়িয়ে তার সঙ্গে একটা এপিসোড করার একটা আলাদাই মজা আছে। কিরকম একটা মনে হয়, মানে সার্কেল একটা কমপ্লিট হলো। সো আজকের এপিসোডে আমার সঙ্গে সুহত্র মুখোপাধ্যায়, যাকে আপনারা অভিনেতা হিসেবে অত্যন্ত ভালোবাসা দিয়েছেন গত বেশ কিছুদিন ধরে, গত বেশ কয়েক বছর ধরে, এবং আপনাদের কাছে একজন অভিনেতা হিসেবে, নতুন অভিনেতা হিসেবে সুহত্র মুখোপাধ্যায় একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য নাম হয়েছে। সো আজকের এপিসোডে আমার সঙ্গে সুহত্র মুখোপাধ্যায়। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন সুহত্র মুখোপাধ্যায়। ব্যাপারটা বলতে কিরকম একটা লাগছে,
তো সুহত্রর সঙ্গে আমার আলাপটা আপনাদের ইন্ট্রোতে বললাম। তো অনেক মানে এই যে ঘটনাটা ঘটবে, এই ব্যাপারটা একটুখানি অদ্ভুতই লাগে মাঝে মাঝে। লাইফ এরম ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা পয়েন্টে নিয়ে আসে, যেগুলো খুব আনন্দের হয়। আজকের দিনটা আমার জন্য খুব আনন্দের, কারণ আমি আমার পডকাস্টে সুহত্রকে ডাকতে পেরেছি বা ডেকেছি এবং তার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে সুহত্র যে জায়গায় আছে সেটাও খুবই একটা আনন্দদায়ক জায়গা। ওর অ্যাক্টিং এবিলিটিকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে মানুষ, সেটাও একটা দারুণ ব্যাপার। সো সুহত্র মুখোপাধ্যায়, স্বাগতম আপনাকে সোল কানেকশন পডকাস্টে। থ্যাংক ইউ স্যার। কেমন আছিস বল? খুব ভালো চলে যাচ্ছে। এবং রিসেন্টলি কয়েকটা কাজ বেরিয়েছে, মানুষ প্রচুর ভালোবাসা দিচ্ছে, তো অভিনেতা হিসেবে খুব ভালো জায়গাতে রয়েছি বলা যেতে পারে আর কি। তোর একটা নতুন সিনেমা আছে ভূতপূর্ব বলে, একদম ভূতের ছবি। একদম হ্যাঁ, এবং সেটাই আমাদের উপলক্ষ এই আড্ডাটার, মানে আড্ডাটার ইনিশিয়েশনের কারণ সেটা। অনেকদিন ধরে ভাবছিলাম তোর সঙ্গে এপিসোড করবো, এটা সুবিধাই হলো না, ভূতই জোগাড় করে দিল, হয়ে গেল। এবার আমরা ভূতপূর্ব নিয়ে তো কথা বলবো, কিন্তু তার আগে সোল কানেকশন পডকাস্টে জানিস একটা মোটামুটি একটা নিয়ম আছে, সেটা হলো আমরা ছোটবেলা দিয়ে শুরু করি। তুই রিসেন্টলি আরেকটা পডকাস্ট মানে রাহুলের সহজ কথাতে গিয়ে বললি তো ওই অ্যাবাউট ছোটবেলা। তুই রাহুলকে যে ছোটবেলাটা বলেছিস সেটা আমরা শুনেছি অনেক, আমার মনে হয় দর্শকরা অনেকে শুনেছে। তোর ছোটবেলায় একা সময়টা কিভাবে কাটতো? একা সময় কিরমভাবে কাটতো সেটা এখন মানে রিকালেক্ট করা খুবই মুশকিল। তবে আমার মনে হয় যে খুবই খামখেয়ালিভাবেই কাটতো, কারণ ছোটোবেলায় আমি অনেক কিছু হতে চাইতাম। ছোটোবেলায় প্রথমে অ্যাস্ট্রোনট হতে চাইতাম। মানে একটা বড় সময় জুড়ে আমার ইচ্ছে ছিল যে আমি মহাকাশে যাব, মহাকাশ ঘুরব। তো সেটা একটা সময় পরে বুঝতে পারলাম তার জন্য প্রচুর পড়াশুনো করতে হয়, যেটা আমার দ্বারা হবে না। তো সেটা তখন বন্ধ হয়ে গেল। তারপরে আমার নজর গেল স্পোর্টসের প্রতি। তখন ক্রিকেট খেলা শুরু হলো। তো এবার ক্রিকেট খেলতে শুরু করলাম, একটা বড় সময় জুড়ে ক্রিকেট খেলেছি। তার মাঝেই ফুটবল চলে এলো জীবনে। আচ্ছা। হ্যাঁ, এবং তারপরে ফুটবল একটা বিরাট বড় সময় জুড়ে ফুটবল খেলেছি এবং এখনও খেলি প্রায়, মানে সুযোগ হলেই। তো তারপরে ভাবতাম যে ক্রিকেটার হব, তারপরে ভাবতাম ফুটবলার হব। তো আলটিমেটলি কোনোটাই হয়নি, গিয়ে অভিনেতা হয়ে গেলাম। তো ছোটোবেলায় অনেক কিছুর মধ্যে কেটেছে এবং যেগুলো হতে চেয়েছি সেগুলো হতে পারিনি। কিন্তু ওই কোথাও গিয়ে আমার মনে হয় যে যেগুলো হতে পারিনি হয়তো অভিনয়ের মাধ্যমে হয়ে যেতে পারি। আচ্ছা। হ্যাঁ, তো ছোটোবেলাটা এরকমই অনেকটা একা সময়টা। ছোটোবেলায় না একটা আমাদের আলাদা জগৎ থাকে, যেটা শুধু আমরাই জানি ওই জগৎটা সম্পর্কে। তোর ছোটবেলার এমনি পড়াশোনা করতে খুব ভালো লাগতো না? পড়াশুনো করতে ভাল লাগতো না বলাটা ভুল হবে। মানে এই মানে আমাদের পড়াশুনোর যে পুরো ব্যাপার, যে সিস্টেমটা, ওই যে এই পড়াশুনো মানে তথাকথিত যে পড়াশুনো, সেই পড়াশুনোটা খুব একটা বেশি ভালো লাগতো না। আমার গল্প জাতীয় জিনিস পড়তে বেশি ভালো লাগে। আমি ওটা দিয়ে আসতে চাইছিলাম, গল্পের বই পড়তে নিশ্চয়ই না, ওইটাও একটা অদ্ভুত। আমার গল্পের বই পড়ার আবার খুব অভ্যেস নেই, কিন্তু যবে থেকে কম্পিউটার এলো আমি অন্য জিনিস নিয়ে যেগুলো আমার ইন্টারেস্ট, যেমন আমি বলছি স্পেস, সায়েন্স এবং স্পেস নিয়ে আমার খুব ইন্টারেস্ট। তো সেটা নিয়ে আমি এখনও পড়াশুনো করি, এখনও এক্সপ্লোর করি বিভিন্ন জিনিস। এবং কিছু জিনিস আছে যেগুলো জানতে পেরে আমি চমকে যাই, মানে জীবনের মানে পাল্টে যায় দেখে। তো সেইগুলো এখনও চলে। তো আমার ওই ধরনের পড়াশুনো বেশি হয়েছে। মানে যে আমি যে বই নিয়ে পড়বো একটা না, সেই ধৈর্যটাও আমার নেই। আমার অডিও ভিজুয়ালের প্রতি বেশি আর কি ছোটবেলা থেকেই, পরে গিয়ে বুঝতে পেরেছি অডিও ভিজুয়ালের প্রতি আমার নেকটা বেশি ছিল। তো মানে পড়ার থেকে শোনা বা দেখায় আমি বেশি গ্র্যাস্প করি তাড়াতাড়ি এবং আমার মাথায় থাকেও বেশি। আচ্ছা। আর বন্ধু বান্ধবের সঙ্গে শয়তানি করেছিস? সরি, বন্ধু বান্ধবের সঙ্গে শয়তানি করেছিস? হ্যাঁ, আমি ছোটবেলায় প্রচণ্ড দুরন্ত ছিলি। হ্যাঁ, প্রচণ্ড দুরন্ত ছিল। এবং আমার স্কুল থেকে বাড়িতে প্রায় মাসকাবারি গার্জেন কল আসতো একটা সময় পরে। হ্যাঁ, মানে বাড়িতে গার্জেন কল না এলে বাবা মা চমকে দিত, কিছু করিস নি এবার। তো এরকম আসতো স্কুলে। কি কারণে আসতো গার্জেন কল? মানে বেসিক্যালি বিভিন্ন রকম বদমাশির জন্য, মারপিটের জন্য। একসময় প্রচুর মারকুটে ছিলাম ছোটবেলায়, মারপিট হয়েছে প্রচুর।
এখন আমার এখানে এখানে এই 2 জায়গায় কাটা আছে। ওই মারামারি রীতিমতো হ্যাঁ, রীতিমতো মারামারি হয়েছে। এবং ওই বিভিন্ন ক্ষতের পরেই আর কি মারামারিটা থমকে গেছে এবং চেঞ্জ হয়ে গেছে। ওই মানুষটাও আমি আর নেই। আর ওই সময় মানে আমি হাওড়ায় আমার বড় হওয়া এবং স্কুল কলকাতায়, এবং যেটা আমি মানে যেটা আমার হয়েছে ওখানেও বলেছিলাম যে একটা এলিয়েনেশন হতো, এবং সেই এলিয়েনেশনের জন্য যে নতুন নতুন মানুষের সাথে দেখা হতো, নতুন বন্ধু যার সাথে দেখা হচ্ছে না ওখানে গিয়ে দেখা হতো, এবং তাদের সাথে যে আইডিয়াস, এক্সচেঞ্জ অফ আইডিয়াস, সেইগুলো একটা অন্যরকম মানুষ। তখন স্কুলের মধ্যে অন্যরকম মানুষ একটা ফিল করতাম আমি, যে সেটা নই। তো সেটা হওয়ার একটা মানে সেই মানুষটা হওয়ার একটা উন্মাদনা আছে। হ্যাঁ, এই দেখ মফস্বল থেকে তুই কলকাতা আসছিস, আর সেই সময় হাওড়া মফস্বল, এখন মানে এখন তো অনেকটা হাওড়া অন্যরকম হয়ে গেছে। আর তোর ছোটবেলা নিশ্চয়ই আরো বেশি মফস্বলীয় ছিল। হাওড়া ঠিক মফস্বল না, হাওড়া এমন একটা জায়গায় যে কলকাতা থেকে খুব একটা দূরে নয়। তো কলকাতার প্রভাবটা একটা ওই মানে দমকা বাতাসের মতো আসতো আর কি হাওড়ায়। তো সেটার একটা প্রভাব তুমি দেখতে পেতে হাওড়া, বিশেষ করে আমি হাওড়ার যে অঞ্চলটায় থাকতাম, সেন্ট্রাল হাওড়ায়, ভেতর দিকে হয়তো একটু অন্যরকম। কিন্তু যেহেতু কলকাতা থেকে ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, তো শহরের একটা প্রভাব, একটা আঁচ ওখানে ছিল। কিন্তু সেটা যে পুরোপুরি কলকাতা শহর তাও নয়, তা নয়। হ্যাঁ, এবার তোর এই কলকাতা আসা এবং কলকাতার বন্ধু বান্ধবের সঙ্গে মানে ওই স্কুলে একসাথে হওয়াটা, অবশ্যই যে কালচারাল এক্সচেঞ্জটার কথা বলছিস সেটা তো হয়েছিল। এবং আরেকটা জিনিস তো আমার মনে হয় আমার সম্ভবত সোহম মজুমদারের সঙ্গে একটা এপিসোড করেছিলাম, ওখানে এসেছিল এটা, যে এই দুটো না, মানে ধর একটা সাইডে তোর বন্ধু বান্ধব মানে হাওড়ার যদি মানে ওই মফস্বলের বা একটু সেই অর্থে কলকাতা না, সেরকম বন্ধু বান্ধবরা একরকমের তোর সঙ্গে কথাবার্তা, তার এক রকমের তাদের সঙ্গে আড্ডা। আর তাছাড়া আরবান সেগমেন্টে মানে আরবান যখনই বাচ্চারা হয়ে যায় তাদের সঙ্গে আড্ডাটা ডিফারেন্ট হয়ে যায়, এবং সেটা কিন্তু খুব কাজ দেয় বলে আমার ধারণা। কাজ দেয় মানে আমি জানি না অন্য লোকেদের ক্ষেত্রে কতটা কাজ দেয়, নিশ্চয়ই কাজ দেয়। কিন্তু আমার এখন দাঁড়িয়ে যেটা মনে হয় যে অভিনেতা হিসেবে আমি অনেকগুলো মানুষকে দেখেছি, বিভিন্ন ধরনের মানুষকে দেখেছি, বিভিন্ন ধরনের আপব্রিঙ্গিং দেখেছি, যেইটা এখন রিকালেক্ট করলে অনেক ক্ষেত্রেই মানে আমার একটা বড় রসদ ওটা, একটা শিল্পীর জায়গা থেকে, যে আমি অনেক ধরনের মানুষ দেখেছি। আমি মানে যেহেতু যখন হাওড়ায় ফিরে আসতাম, সেটা একটা সেট অফ পিপল সেখানে রয়েছে, তাদের চাহিদা, তাদের উদ্দেশ্য, তাদের ড্রিমস সম্পূর্ণ আলাদা এই মানুষগুলোর থেকে। তো সেটা একটা বড় ডিফারেন্সিয়েশন রয়েছে দুটো। এবং আজকের দিনে দাঁড়িয়ে গেলে তোর স্টক বেশি, এবং তাছাড়া মানে কলকাতার স্কুলে পড়ছি, শুধু যে কলকাতার লোক তার না, সেই স্কুলে পড়তাম আমি, হিন্দু স্কুলে পড়তাম। তো হিন্দু স্কুলে মানে কলকাতার বাইরে থেকে বহু দূর দূর থেকেও লোক আসতো পড়তে, মানে বজবজ থেকে আসতো, তারপরে মানে আরো দূরে বিভিন্ন জায়গা থেকে আসতো। মানে আমার একটা বন্ধু ছিল, সে আসতো, আমার জায়গাটাও মনে পড়ছে না এখন, মানে আরো দূরে ব্যারাকপুর পেরিয়ে, সে ভোর 3টের সময় উঠতো বাড়িতে, উঠে 4টেয় বেরোতো, যাতে ও 7টায় সকালবেলা মর্নিং স্কুলে পৌঁছতে পারে। তো এর যে স্ট্রাগেলটা, এই স্ট্রাগেলটা সে কি ফেস করতে আসতো, সেইগুলো আমি শুনেছি। সেগুলো মানে আমি ভাবতাম যে আমি হাওড়া থেকে যাচ্ছি যেন বিরাট একটা এত সময় নষ্ট করে যাচ্ছি, কিন্তু সে যে আরও সময় নিয়ে আরও তার আলাদা একটা জার্নি রয়েছে। এরকম ছোটো ছোটো অনেক গল্প আছে যেগুলো মানে এখন মনে পড়লে খুব ইন্টারেস্টিং লাগে। আরেকটা ব্যাপার, ওই মানে যেটা ডিফারেন্ট ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসা বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকমের গল্প থাকে, সেগুলো কিন্তু খুব মানে আমার মনে হয় এখন দাঁড়িয়ে আমি যদি একজন গল্প লেখার কথা ভাবি, আমার কাছে এরকম প্রচুর স্টক আছে, যে অনেকগুলো চরিত্রকে আমি চিনি। তোর ক্ষেত্রেও তাই হবে, নিশ্চয়ই তাই হয়। আমার তোর সঙ্গে দেখা বোধ হয় 2013-14 সালে, তোর সঙ্গে 13-14 সালে, তখন তুই অভিনয়টা করবি এবং মানে ভাবছিস করবি, মানে তখনও কিছু করবো ভাবিনি, মানে করবো হ্যাঁ এরকম একটা জায়গা ছিল। এবার এই যে আমি অভিনয়ই করতে চাই বা আমি অভিনয়টাতেই আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দ আমি ডিরাইভ করতে পারবো, এইটা আমার সঙ্গে দেখা হওয়ার পরে হচ্ছে তোর। কারণ আমি যখন তোকে দেখেছি তখন আমি দেখেছি তোর মধ্যে পোটেনশিয়াল প্রচুর দেখতে পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটা পয়েন্ট আসে যেখানে মানুষ না
একদম ওই ডিসিশনটা নিয়ে নেয়, তার আগে একটা দোনামোনা থাকে, হ্যাঁ করবো, ভালো লাগে এটা আমার, কিন্তু একটা ডিসিশন এটাই আমি করবো। এটা কখন এলো? এইটা মানে এক্স্যাক্ট পয়েন্ট আমিও জানি না, তবে আমার মনে হয় ওই প্রথম যখন আমার কাছে একটা অডিশনের ডাক আসে সোশ্যাল মিডিয়ার থ্রু, আমি যাই এবং সেখানে গিয়ে প্রথম মানে জানিও না অডিশন জিনিসটা কি, সেখানে যাই এবং সেখানে গিয়ে আমাকে একটা ডায়লগ বলতে বলে, আমি সেখানে বলি এবং কত রকমভাবে বলতে পারবি এরকম একটা টাস্ক ছিল। তো সেখানে বলতে গিয়ে আমি দেখি 10 রকম 8-10 রকম 12 রকম গড়ে ফেলছি, এবং সেইটা আমাকে নিজেকেই চমকে দিয়েছিল যে আমি যে জিনিসটা কোনোদিন করিনি, যার সাথে আমার দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই, সেরকম একটা জিনিস আমাকে হুট করে করতে বললো এখন, এবং আমি করলাম। আমি এত রকমভাবে করতে পারলাম, করার পরে সামনে দুটো লোক হাততালি দিল। সেটা খুব একটা অদ্ভুত একটা জিনিস লেগেছিল, যেটা আমি কোনোদিনও টেস্ট করিনি এরকম একটা জিনিস। কিছু একটা জিনিস যেটা সদ্য করলাম এবং তার রিয়াকশানও খুব ইনস্ট্যান্ট, এবং সেখানে কোনো ফেক জিনিস নেই, খুবই মানে ইনস্ট্যান্ট একটা রিয়াকশান, জেনুইন একটা রিয়াকশান। সেটা একটা ওই প্রথম রক্তের স্বাদ বলতে পারো ওটা। এবার তারপরে আস্তে আস্তে আমার প্রথম টিচার বা মেন্টার যাই বলো, বিশ্বরূপ বিশ্বাসের সাথে আলাপ হয় এবং তার সাথে তার ওয়ার্কশপ করি, টানা বহু বছর তার সাথে কাজ করি। তো সেইখানে গিয়ে ওই অভিনেতার যে যাপন, সেই জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারি, এবং সেটা খুবই ইন্টারেস্টিং লাগে যে একটা অভিনেতা হতে গেলে কি মাইন্ডসেট হতে হয়, কি কি জিনিস দেখতে হয় পৃথিবীর এবং কিভাবে দেখতে হয়। মানে আমি একটা নদী দেখছি, পাশের মানুষটা একটা নদী দেখছে, কিন্তু আমি নদীটাকে কিভাবে দেখছি আর সেই মানুষটা নদীটা কিভাবে দেখছে, দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক আছে। এবং যতদিন বুঝতে পারলাম যে অভিনেতা সাধারণ মানুষ নয়, তারা একটা এলিয়েনের মতোই জিনিস, তো তখন থেকে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগতে শুরু করলো, এবং আমার পড়াশুনো শুরু হলো নতুন করে তখন, যেটা থেকে পালাতে চাইছিলাম সেটা থেকে নতুন করে শুরু হলো। তো আমি পড়াশুনো করতে লাগলাম, বিভিন্ন জিনিস জানতে লাগলাম, এবং তার আগে অবধি আমার এক্সপোজার যা ছিল বাংলা ছবি, বলিউড ছবি এবং মেইন স্ট্রিম হলিউড ছবি, তার বাইরে কোনো ছবি আমার কোনো এক্সপোজার ছিল না। এবং ওই সময়টায় করতে করতে নতুন ছবি, ইউরোপিয়ান ছবি এবং ওয়ার্ল্ড ছবির সাথে আমার ইন্টারাকশন হয়, এবং সেটা একটা খুব ইন্টারেস্টিং মোমেন্ট হয় সবার লাইফে, খুব ইন্টারেস্টিং মোমেন্ট। কারণ ওই চরিত্রগুলো, ওই অভিব্যক্তিগুলো আমি আগে দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি আছে, কারণ দেখতে পেতাম মানুষের মধ্যে, কিন্তু তারা যে সেটাকে সিনেমায় দেখাচ্ছে এবং সেই চরিত্রগুলো অ্যাকচুয়ালি আছে, যে সেটা একটা স্টেটমেন্ট সেই ছবিগুলোর মাধ্যমে, তো সেইটা খুব ইন্সপায়ার করে তখন আমাকে। এবং ওই আস্তে আস্তে ওই ভেতরে ওই অভিনেতার প্রথম যে একদম শুরুতে এইটা যদি পেতাম না রে, এইটা পুরো একদম ফাটিয়ে দিতাম আমি, এই জিনিসটা প্রথম ভেতরে আস্তে আস্তে গ্রো করতে শুরু করে। তো আমার মনে হয় ওই সময়টাতেই আস্তে আস্তে আমার ভেতরে গ্র্যাজুয়াল প্রসেসে বাড়তে থাকে। একটা কথা বল, ছোটবেলায় তুই গল্প বলতি লোক মানে আড্ডাতে? হ্যাঁ, গল্প বলতাম আমি, এবং ছোটবেলায় আমি খুব মানে মিমিক্রি করতাম। হ্যাঁ, আমি এটাই জানতে চাইছিলাম যে লোক মানে বাড়ির কারোর মামা এরকম, মামা কি করেছে, মামা কিভাবে বলছে, সেটা মিমিক্রি করতাম, এবং খুব পছন্দ করতো বাড়ির লোকজন। আমাকে বলতো একটা সময় পরে যে হ্যাঁ তুই মিরাক্কেল কর, মিরাক্কেল ভালো করবি তুই। ও আচ্ছা, এটা ছিল। হ্যাঁ, মানে এটা ছিল। তার মানে তুই অ্যাক্টিং করতে, অ্যাক্টিং আমি ভেবে করছি তা না, এটা আমি নিজের মজার জন্য করছি। একদমই তাই। শোন, বেশিরভাগ অভিনেতা যারা অভিনেতা হয়, তারা কিন্তু ছোটবেলায় কিছু না কিছু করে যেটা তাদের পরবর্তী অভিনেতাকে এফেক্ট করে, কিছু না কিছু সে করে। হতেই পারে সেটা। আমি বেশিরভাগ ক্ষেত্রে তাই শুনেছি, মানে মেজরিটি তাই, হয়তো এক্সেপশন আছে একদমই। কিন্তু এই যে লোকের সাথে গল্প করা, এই যে লোকের সাথে গল্প বলা বা লোকের কাছে একটা জিনিস প্রেজেন্ট করা, এটা তো আলটিমেটলি একজন অভিনেতার জায়গা থেকে অভিনেতার একটা কাজ, এবং অভিনেতা তাই করবে। একজন পরিচালকের কথা সে বলবে। একটা সিনেমা করতে গেলে, একটা সিনেমায় অভিনয় করতে গেলে ইটস নট অনলি একটা কাজ, সেটা একটা রেসপন্সিবিলিটিও বটে। তো এই যে তোর প্রথম দিকে কাজ হওয়া শুরু হলো, অ্যান্ড তুই কি প্রথম দিন থেকে ওই রেসপন্সিবিলিটিটা ফিল করেছিলি, নাকি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি
রেসপন্সিবিলিটিটার ব্যাপারে তোর আইডিয়াটা বেড়েছে? মানে রেসপন্সিবিলিটি বলতে Towards- অভিনেতার অভিনেতার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য ক্যারেক্টার, এবং মানে কারণ একটা অভিনেতাকে যখন একজন ডিরেক্টর কাস্ট করে, তো সে তো তার কাঁধে একটা বড় বলে যে একদম, হ্যাঁ ভাই একদম। তুমি এটা তোমার দায়িত্ব, এবার হুম। আমি তোমাকে বলে দেবো কি কি এটা তোমার দায়িত্ব। একদম একদম এটা তো একটা বড় রেসপন্সিবিলিটি। একদম। মানে এটা কি তুই আলাদা করে কোনদিন ফিল করেছিস যে আচ্ছা এই জায়গায় না আই নিড টু বি মোর ফোকাসড, কারণ এইটা অনেক বেশি রেসপন্সিবিলিটির কাজ আমার? এটা কোন চরিত্রতে প্রথম হয়েছে তোর? এটাও ওই রকম গ্র্যাজুয়ালি হয়েছে, মানে আমি প্রথম দিন থেকেই যে সেটা বুঝতে পেরে গেছি তা নয়। আহ, প্রথম দিকে বেশিরভাগ সময়টাই যেটা ছিল সেটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ভালো লাগা, হুম, যে আমার করতে ভালো লাগছে তাই আমি করছি। এর কি কারণ, এর কি দায়িত্ব, এর কি দরকার, সেটা তখন অতটা আমার মাথায় ছিল না। কিন্তু ওই যখন বললাম যে আস্তে আস্তে যখন এক্সপ্লোর করছিলাম জিনিসটা, যে কি অ্যাকচুয়ালি অভিনয়টা কি, এই সিনেমাটাই বা কি, এটা কি জাস্ট একটা অডিও ভিজুয়াল জিনিস এটা দেখছি, না এর ভেতরে আরও কিছু গভীর জিনিস রয়েছে, এটা যখন আস্তে আস্তে আমি এক্সপ্লোর করতে শুরু করলাম, তখন ওই চেঞ্জগুলো আস্তে আস্তে ওই তারগুলো জুটতে শুরু করলো। হুম, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে অভিনেতা হিসাবে আম, আম, এই রেসপন্সিবিলিটিগুলো অনেকটা আমাকে হেল্প করেছে থিয়েটার। এবং আমি থিয়েটার করেছি খুব অন্য ধরনের থিয়েটার করেছি, আমি ব্লেসড যে সেটা হয়েছে। হুম, কারণ আমাদের একটা গ্রুপ এখনও আছে, হোল 9 ইয়ার্স বলে, তা আমরা একসাথে নাটক করি এবং আমরা বেশিরভাগই ইন্টিমেট স্পেসে বা স্পেস স্পেসিফিক থিয়েটার করতাম। তো ওই সময় একটু ওই 2016 কি 17 নাগাদ আমরা একটা থিয়েটার করেছিলাম, ট্রাম থিয়েটার বলে। ট্রামের ভেতর অভিনয়, মানে থিয়েটার করা হয়েছিল। মানে এটা একটা প্রজেক্ট ছিল অস্ট্রেলিয়া কলকাতা ট্রামের একটা কোলাবোরেশনের হুম। প্রজেক্ট। সেখানে 20 বছর তারা সেলিব্রেট করছিল, অস্ট্রেলিয়া এবং মেলবোর্ন অ্যান্ড কলকাতা ট্রামের। সেখানে ওরা প্রথম ট্রামের ভেতরে থিয়েটার করে, তো আমরা ওই থিয়েটার করি। এবং আমার মনে হয় এখন দাঁড়িয়ে যে ওইটা একটা বড় জিনিস আমার, মানে ওই ওই পুরো কাজটা একটা বড় একটা পার্ট ছিল আমার জীবনে, যেটা ওই যেটা বলছো আর কি, রেসপন্সিবিলিটি এবং ক্রাফটটাকে বোঝা, যে কি পাওয়ার আছে একটা অভিনেতার, পাওয়ার কি সেটাকে বোঝা। যে একটা অভিনেতা একটা হলে দাঁড়িয়ে আছে মানে স্টেজে দাঁড়িয়ে আছে, তার সামনে 300 জন দর্শক আছে, তার কাছে সেই পাওয়ারটা আছে যে আগামী 1 ঘন্টা 2 ঘন্টা ওই 300টা লোক তার দিকে তাকিয়ে থাকবে। আমি যদি ততটাই ভালো করি, সেই 300টা লোক, ওই 600টা চোখ আমার থেকে সরবে না, সেই পাওয়ারটা আমার কাছে আছে। এইটা আস্তে 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 বুঝতে শুরু করি এবং সেইটা একটা বড় ধাক্কা দেয়, যে রেসপন্সিবিলিটি তখন বুঝতে পারি, আরে ভাই এই পাওয়ারটা আমার কাছে আছে, আমি যা খুশি বলতে পারি ওই 2 ঘন্টা সময়ের মধ্যে, ওই 300টা লোককে আমি যা মগজ ধরাই করে দিতে পারি যদি আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি। সেটা একটা বড় কিক দেয় আমাকে তখন। এবং আরও অনেক কাজ, তারপরে কিছু মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে, অঞ্জনদার সাথে থিয়েটার করতে গিয়ে একটা বড় এক্সপিরিয়েন্স হয়। অঞ্জনদাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, অঞ্জনদা থ্যাংক ইউ, তুমি এত একটাকে স্বাধীনতা দাও কাজ করতে দিয়ে, তুমি নিজের মতো করো, করো। তো অঞ্জনদা খুব সুন্দর একটা কথা বলেছিল, আমার সারা জীবন মনে থাকবে, যে আমি স্বাধীনতা দিই তোমাকে ভালোবাসি বলে নয়, আমি স্বাধীনতা দিই কারণ তোমাকে রেসপন্সিবল করছি তোমার চরিত্রটার প্রতি। একদম তুমি দায়িত্ব নাও যে তোমার চরিত্রটা কি করবে, এক্স্যাক্টলি ওই ওন আপ করলে, ওন আপ করা। কারণ সেইটা দেখ এমনি একটা ডিরেক্টররা যে কোনো ডিরেক্টরই চায় যে ধর আমি যদি একটা লেখা লিখি, একজন চরিত্র লিখি একটা, সেই চরিত্রটা আমি ধর 100 লিখেছি, আমি চাইবো এমন একজন মানুষ আসুক ওই চরিত্রটা করতে, যে নাকি ওটার রেসপন্সিবিলিটি নিয়ে এই দায়িত্বটা নেবে যে আমি এটাকে 150 অব্দি নিয়ে যাবো একদমই আমার ক্ষমতায়, আমি অতটাই রেসপন্সিবল ফিল একদম। করবো চরিত্রটার প্রতি। সেটা তো খুবই ইম্পর্টেন্ট, থিয়েটার হোক বা সিনেমা হোক। ডিরেক্টররা কিন্তু অভিনেতাদের উপর বিশ্বাসই করতে চায় ভাই, ওরা কিন্তু চায়, অনেক সময় পারে না। সেটাই, মানে অভিনেতারও কাজও সেটাই, মানে একটা কাজকে তার মানে ফ্লোরে হোক বা থিয়েটারে হোক, যখন অভিনেতা অভিনয় করছে, তার থেকে ভালো চরিত্রটা আর কেউ জানে বলে আমার মনে হয় না। একদম তাই, কারণ সে ওই জায়গায় দাঁড়িয়ে সেই তখন ওই মোমেন্টে দাঁড়িয়ে চরিত্রটাকে বাঁধছে, তো সেইখানে দাঁড়িয়ে ওই
রেসপন্সিবিলিটিটা নেওয়াও একটা বড় টাস্ক একটা অভিনেতার পক্ষে, যে এইটা ডিরেক্টরের ভিশন, আমি এই ভিশনটাকে আরও কতটা পুশ করতে পারি, আমি আমার যা মাল মশলা আছে সেটাকে এর সাথে জুড়ে কি একটা করতে পালক অ্যাড করতে পারি। একদম একদম, সেটাই সবচেয়ে বড় কথা। এই যে তুই একজন অভিনেতা হিসাবে আস্তে আস্তে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছিস, বা এই জার্নিটা শুরু হয়েছে, আরো অনেক দূর বড় হওয়ার জায়গা যায়, মানে বড় হওয়ার একটা জার্নি আছে তোর, কারণ সেই জার্নিটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই, অভিনেতার ক্ষেত্রে আরো বেশি। এই যে আজকের দিনে অনেক লোককে দেখি, অনেকে বলে দাদা অভিনয় করতে চাই, দাদা অভিনয় করতে চাই, একটা পাঠাচ্ছি, প্রোফাইল পাঠাচ্ছি। তো নতুন যারা অভিনয় করতে চায়, যারা অভিনেতা হতে চায়, তাদের মধ্যে কি দরকার টু বি এ গ্রেট মানে গুড অ্যাক্টর, বা টু বি অ্যাটলিস্ট একজন মানে ওয়ার্কিং অভিনেতা, মানে যার কাছে অভিনয়ের কাজ আছে? এইটা অনেকেই তো আসে, কারো কারো হয়, কারো কারো হয় না। কি ডিফারেন্সটা কি? আমার না ভালোবাসা, প্রেম, মানে তার যতটা গভীর সে ততটা আটকে থাকবে সেখানে। কারণ এই মানে শুধু অভিনয়, তুমি বাড়িতে বসে অভিনয় করতে পারো, সেটা তো তোমার উদ্দেশ্য নয়। তোমার অভিনেতার কাজ আমি যেটা করছি মানুষের কাছে পৌঁছে যাক, তো সেটা করতে গেলেই তোমাকে একটা সিস্টেমের মধ্যে পড়তে হবে, যে সিস্টেমটা সেট করা আছে। তো সেখানে গিয়ে তোমাকে অনেক কিছুই ফেস করতে হবে অভিনেতা হিসাবে বা মানুষ হিসাবে, যেটা তুমি প্ল্যান করনি, যেটা এটাও যে অভিনয়ের পার্ট বা এই সিস্টেমটার পার্ট সেটা তুমি জানো না। সেটা গিয়ে তোমার তার সাথে প্রথম মানে ইন্ট্রোডাকশান হয়, এবং সেটা একটা বড় পার্ট কিন্তু। তো এরকম আরও অনেক ধরনের বাধা বিপত্তি প্রতিকূলতা এবং একটা ওই কী বলবো মানে একটা একটা এগেনস্ট ফোর্স, যেটা তোমাকে সবসময় একটা মনে এইটা তৈরি করবে, তাহলে আমি কি ঠিক জায়গাতে আছি, আমি কি পারবো, থেকেও আমি কি ঠিক এই জায়গাটা কি আমার, রাইট, ঠিক। পারা না পারার কথা নয়, আমি কি এই মানুষটা যেটা যেগুলো হতে আমাকে হবে, যেটা আমি নই এখন, এগুলো আমার কাজ, এটা ডিমান্ড করছে আমাকে এটা করতে, আমাকে এটা হতে বলছে, তো আমি কি এটা হতে পারবো, আমি কি সেই মানুষটা, আমার কি সেই ক্যাপাবিলিটিটা আছে? এরকম অনেক জিনিস আসবে। তো এই জিনিসগুলো জয় করা যায় তখনই যখন আমার মনে হয় যখন তুমি ইমেন্সলি প্রেমে আছো যে তোমার এই কাজটার প্রতি, সেইটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে যায়। কারণ দিনের শেষে না 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 রাত্রিবেলা ঘুমানোর পরে সকালবেলা হ্যাঁটা তখনই আসবে, না ভাই চলো একটা কাজ করি ভালো, ওটাই ভালোবাসা থেকেই আসে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট, মানে সবার আগে ধরে মানে আমার মনে হয় যে সবার আগে প্রাণ খুলে ভালোবাসতে হবে জিনিসটাকে। আর এটা আমার মনে হয় খুবই সিম্পল অঙ্ক, যে তুমি যে জিনিসটাকে প্রাণ খুলে ভালোবাসবে সেও তোমাকে একদিন ভালোবাসা দেবেই। একদম তাই। সে কোন ফর্মে কবে দেবে তুমি জানো না, কিন্তু দেবে এটুকুনি শিওর। তো সেটা খুব ইম্পর্টেন্ট, ভালোবাসা। আর শেখা, মানে অভিনয়টা শিখতে হয়। অভিনয়টা এমনি আমি পারি বলি, আমার বাবা কাকা বলেছে তুই বা বন্ধু বলেছে পারিস, ওরমভাবে হয় না। মানে তুমি কাউকে জিজ্ঞেস করবে নাচতে পারো, না বলবে। গাইতে পারো, না বলবে। অভিনয় করতে পারো, চেষ্টা করতে পারি, হ্যাঁ, এইটা বলবে। তো সেটা হয় না, মানে চেষ্টা করে হবে না। তুমি যদি অভিনয়টাকে নিজের কাজ হিসেবে মনে করো, তোমাকে শিখতে হবে। তো ভালোবাসা, শেখা, আর পরের দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে, ধৈর্য এবং অপেক্ষা। এই চারটে জিনিস আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের দিন দাঁড়িয়ে অভিনেতা হওয়ার জন্য এবং অভিনেতার মাইন্ড তৈরি করার জন্য। অপেক্ষা একটা তোমার এর সব কিছুর পার্ট, ধৈর্যও পার্ট। আর যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে সেটা লড়াই করার জন্য তোমার যে ভালোবাসা, তোমার যে প্রেম, সেটা একটা বড় পার্ট। তো এই সব মিলিয়ে বাকিটা এর কোনো ফর্মুলা নেই, মানে যে তুমি এরকম করলেই যে তুমি অভিনেতা হতে পারবে, কাজ করবে। তবে তুই যেটা বললি ভালোবাসা বা প্রেম, এটা না আমার মনে হয়, দেখ আমি দেখি অনেকেই আসে বলে আমি খুব ভালোবাসি অভিনয় পেশাকে, কিন্তু আমি ওর চোখে দেখতে পাই ওনার নিমজ্জিত না, ওনার ডুবে নেই ওর মধ্যে। মানে তুই যে প্রেমটার কথা বলছিস, আমার যেমন সিনেমার সঙ্গে একটা সম্পর্ক আছে, আই এম ইন এ রিলেশনশিপ উইথ সিনেমা, ওইটা হতে হবে। এবং আমার জীবনের সব কিছুর বাইরে যেরকম আমার
মানে ভালোবাসা, আমার মা বাবা যেরকম আমার ভালোবাসার মানুষ, আর সিনেমা কিন্তু আমার জন্য আলাদা করে, মানে ওটা আমার এক্সিস্টেন্সের একটা মানুষই আর পার্ট কি। হয়ে যায়, ওটা হ্যাঁ, মানুষই, ওর সঙ্গে আমার কথা হয়, আড্ডা হয়। একদম এবং এই যে ভালোবাসার ইন্টেন্সিটিটা, তুই যে ভালোবাসাটার কথা বলছিস যেটা খুব ইম্পর্টেন্ট, ওই ইন্টেন্সিটিটা কিন্তু একটু বুঝতে হবে। মানে আমি ভালোবাসি বললেই কিন্তু হলো না, এটা তাকে নিজেকে জাজ করতে হবে। সে কেউ বলে দিতে পারবে না যে তুমি কেউ বলে তোমার দিতে পারবে না প্যারামিটার, ভালোবাসার পার্সেন্টেজ কিন্তু 30%, এটা তোমাকে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে যে আমি না পাগল হয়ে যাচ্ছি কি, আমি পাগল হয়ে আমি মিস করছি কি, আমার মানে আমি সারাদিন একটা সিনেমা দেখিনি, মানে আমি এটা কিছু জীবনে কিছু হলো না এরকম মনে হচ্ছে কি। আমি তোকে বলি আমার একটা ছোট্ট এক্সাম্পল, মানে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি মাঝখানে সিনেমা করবো না বলে ডিসাইড করেছিলাম, আমি চলে গেছিলাম। হ্যাঁ, এবং চলে গিয়ে বহু বহু বই পড়েছি আমি ওই কদিনে, মানে প্রায় 1.5-2 বছর আমি শুধুই বই পড়েছি, কারণ আমার মনে হচ্ছে আমার খুব বই পড়ার অভাব হয়ে গেছে, মানে আমি কিচ্ছু জানি না। একদিন সকালে আমি হঠাৎ করে আমার না কিরম একটা অদ্ভুত মন খারাপ হলো, যেমন মানে প্রিয়জন মারা গেলে যেরকম দুঃখ হয়, ওরকম একটা দুঃখ হচ্ছে। আমি না বুঝতে পারছি না এত দুঃখ কেন হচ্ছে, তুই ভাবতে পারবি না। সেদিন আমার কাছে একটা ফোন আসে, একটি ছবিতে একটা ছবি করছি ভাই, বলছি তুই কি অ্যাভেলেবেল আছিস, তাহলে শ্যুটটা একটু থাকতো, আমাকে একটু, আমার সাপোর্ট দরকার একটু। আমার না ইনস্ট্যান্ট সমস্ত দুঃখ ঘুচে গিয়ে হঠাৎ না বাচ্চাদের মতো একটা আনন্দ হলো শুটিং সেটটার কথা ভেবে। পুরনো প্রেম। হ্যাঁ, এবং শুটিং সেটটাতে আমি যাব, মানে ওই আনন্দ মতো তো আর ওটা আনপ্যারালাল আনন্দ। ওই এইটা হলো প্রেম আর কি, প্রেম হলে এরকম হতে হবে। কারণ আমি খুব কনভিকশন দিয়ে বলতে পারি ওই সিনেমার প্রতি আমার ভালোবাসাকে, মানে মানে আমার সঙ্গে অ্যাট পার এসো, হ্যাঁ আমি বেশি ভালোবাসি বলতে, মানে এরকম পজিটিভ আমি সিনেমার ব্যাপারে। তুমি সেটা বুঝতেই পারবে, মানে তুমিও জানো যে আমাদের অনেক কিছুই ফেস করতে হয়, এত রকম জিনিস হয়, এত রকম জিনিস আমরা করতেই জানতে পারি। কিন্তু সেই সব কিছু কি তোমার প্রেম আলটিমেটলি জিতে যাচ্ছে, সিনেমার প্রতি প্রেম, সেটা তোমাকে বুঝতে হবে। যদি প্রেম তোমার জিতে যায়, বাকি সমস্ত যা বাধা বিপত্তি আছে তারপরেও যদি মনে হয় না চল ভাই করি, একদম, তাহলে তোমার প্রেমটা ঠিক জায়গায় আছে। একদম। আর মাঝে মাঝে এরকম হবে যে প্রেমিকা বলবে যে শোনো আমাদের সম্পর্কটা বোধহয় আর থাকবে না, কিন্তু তুমি ঘুরে গিয়ে কি বলতে পারো না 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 তোমাকে তাহলে আমি বাঁচবো না, এইটাই করতে পারো। কারণ এরকম সময় আসবে যে সময় তখন বলতে হবে চলো আরেকবার শুরু করি। একদম, এটা একেবারে সিম্পল প্রেমের মতোই, একদমই তাই। তো এই প্রেমের কথা যখন হচ্ছে, জীবনে প্রেম নিয়ে কি ভাবিস তুই? প্রেম তোর কাছে কি? প্রেম সারা পৃথিবীর বড় বড় মানুষ বলে যেতে পারিনি, আমি আর কি বলবো। প্রেম তোর কাছে কি, তুই কিভাবে দেখিস? তোর কাছে ভালোবাসাটা কিরকম বা সম্পর্কটা কিরকম? প্রেমের তো বিভিন্ন রকমের ডায়নামিক্স হয়, মানে ভালোবাসা প্রেম দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এবার প্রেম আমার কাছে, আমি জানি না মানে এটাকে কিভাবে আমি ব্যাখ্যা করবো। প্রেম অনেক রকম হতে পারে। প্রেম আমার কাছে, তোর কাছে কি প্রেম সাপোর্ট? তোর কাছে কি প্রেম বন্ধুত্ব? তোর কাছে কি প্রেম এই সমস্ত গণ্ডির বাইরে একটা অদ্ভুত অলীক ব্যাপার? প্রেম অনেক কিছুই, মানে আমি না ওরকমভাবে এক কথায় প্রেমকে বোঝাতে পারবো না। মানে আমার এক এক সময় এক এক রকম মনে হয়। প্রেম এক সময় মনে হয় যে এটাই একমাত্র ড্রাইভিং ফোর্স মানুষের বেঁচে থাকার জন্য। প্রেম যে আমার বেঁচে থাকার এক্সিস্টেন্স অন্য একটা মানুষ এক্সপিরিয়েন্স করছে, এবং আমিও তার বেঁচে থাকাটা আমি এক্সপিরিয়েন্স করছি। যে মানে আমার জীবনের সিনেমাটা সে দেখছে, কারেক্ট, তার সবচেয়ে কাছ থেকে ক্লোজ শটে দেখছে। তো সেটার সেটা একটা মজা আছে। আবার কখনো কখনো মনে হয় যে প্রেম অ্যাকচুয়ালি দুটো মানুষ যারা একা থাকতে পারে না, তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আবার কখনো মনে হয় যে প্রেম মানে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা, যেটা যখন আমি তলিয়ে যাব সে আমাকে তুলে নিয়ে আসবে। আবার কখনো মনে হয় যে প্রেম এমন একটা জিনিস যে যেই জায়গায় আমি শিখরে দাঁড়িয়ে আছি, সেখান থেকে প্রেমের হাওয়া
ফেলেও দিতে পারে নিচে। তো প্রেম অনেক কিছুই, অনেক কিছু, অনেক অনেক মানে রকম। অনেক রকম। এবার কোন প্রেমটায় আমি আছি সেটাই সময়টা ডিসাইড করছে, এবং প্রেমের সাথে সময়ের বড় বিরাট বিরাট যোগ আছে। সময়, কোন টাইমে তুমি প্রেম করছো, কিরকম সময়, মানে আমি বলছি তোমার সময় নয়, তোমার চারপাশের সময়। একদম চারপাশের সময়। আরেকটা জিনিস আছে, সেটা হলো আমার মনে হয় যে আমাদের এক্সপিরিয়েন্সের যত বাড়ে আমরা ইমোশনগুলোকে একটু অন্যভাবে এক্সপ্লোর করতে চাই। যেমন আমার মনে হয় দুঃখ কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। মানে দুঃখ ড্রাইভিং ফোর্স মানুষের, দুঃখ ভয় এগুলোই মেন ড্রাইভিং দুঃখ ফোর্স। ভয় ওই আছে না, ওই আমি সেদিনই একটা ক্লিপ দেখছিলাম, করণ জোহর বলছিল দুঃখ তো আপনার সাথী है বলে একটা গান আছে না, বলে কাহে মনওয়া দুঃখ সতায় রে, দুঃখ তো আপনা সাথী है। আমার মনে হয় এই যে দুঃখটাকে একভাবে বোঝা, ভালোবাসাটাকে একভাবে বোঝা, প্রেমটাকে একভাবে বোঝা, আনন্দটাকে একভাবে বোঝা, আমাদের প্রত্যেকটা তো চেঞ্জ হতো। প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যখন ইমোশনগুলোকে আবার আরেকটু অন্যরকমভাবে দেখি, তখন আমাদের কাছে প্রেমের মায়াটা বদলে যেতে থাকে। হ্যাঁ, আর তাছাড়াও মানে অন্য মানুষকে প্রেম করার আগে নিজেকে প্রেম করা সব থেকে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যদি নিজেকে প্রেম না করতে পারি তাহলে অন্য মানুষটাকেও প্রেম করতে পারবো না, এবং সেও আমাকে প্রেম করতে পারবে না, কারণ আমি নিজের ভেতরেই খামতি আছে, নিজেকেই ভালোবাসতে পারছি না, অন্যকে কি করে ভালোবাসবো। এবং এইটা একটা বড় জিনিস, মানে এটা কিন্তু খুব সিম্পলি বললাম, কিন্তু এটা বড়, নিজেকে বুঝে নিজেকে প্রেম করা, নিজের আগলিনেস গুলো, নিজের খামতিগুলোকে ফেস করা, এবং তারপরেও ওকে তুমি এটা ঠিক আছো কিন্তু তাও আমি তোমাকে প্রেম করি, এই যে এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। খুবই ইম্পর্টেন্ট কথা এটা। তুই তোর যখন তোর ইন্টারনাল কনভারসেশন হয়, নিজের সঙ্গে কথোপকথন, সেখানে তোর খামতিগুলোকে নিয়ে তুই কথা বলিস, মানে তুই কি অ্যাড্রেস করিস যে আমার না এইটা ঠিক না। হ্যাঁ, মানে আমার সবসময় এটা আমার সব থেকে বেশি, আমার মাঝে মাঝে মনে হয় যে এটা আমার পাওয়ারও, আবার সব থেকে বেশি ক্ষতিকর জিনিসও, যে আমার সবসময় দুটো সত্তা চলতে থাকে। একটা যেটা সবসময় বলে যে বা দারুণ করছিস, একটা সবসময় বলে যে কি বাজে করছিস। তো এইটা আমার একটা অদ্ভুত, মানে দোষ গুণ যাই বলো, সেটা চলতে থাকে, এবং সেটা মানে ইট টেকস আ টোল অন মি। দেখ আমি বলবো তোকে, এটার এক্সেপশন নেই, এটা শিল্পীর, হ্যাঁ সেটাই, এই ডাইকোটমিটাই আমাদের, এটা আমাদের পার্ট অফ লাইফ। এবং আমি তোকে বলবো এইটাই আমাদেরকে চালায় কিন্তু। মানে আজকে তুই একটা কাজ করলি, কাজ করার পর তোর একটা সাইড বলবে ভালোই হয়েছে, এত লোক যখন ভালো বলছে ভালোই হয়েছে, কিন্তু আরেকজন বলবে এটা করলি তুই, এর চেয়ে বেটার করতে পারতি না। বা যদি তুই ভালো করিস, এটা ভালো হয়েছে কিন্তু এরপর কিন্তু এটা রিপিট করা যাবে না ভাই, তো কিন্তু এর থেকে ভালো করতে হবে। এটা যদি তুই কন্টিনিউয়াসলি নিজের সঙ্গে না করিস, তাহলে তুই একটা জায়গায় আটকে থাকবি। তো নেক্সট স্টেপগুলো কোথায়? একদমই এটাই। তাছাড়া মানে আমাদের যে প্রফেশন, সেখানে এত মানুষের সাথে ইন্টারাক্ট করতে হয়। হ্যাঁ, মানে আমি তোকে বলছি, একটা বছরে হয়তো কয়েক হাজার মানুষের সাথে আমার আলাপ হয় প্রতি বছরই। এবার তার মধ্যে হয়তো বেশিরভাগ মানুষেরই যা বলছে, যা ইনফরমেশন আমার কানে ঢুকছে সেরকম দরকার নেই, কিন্তু সেই ইনফরমেশনগুলো আমার কানে ঢুকছে কারণ তাদের সে মিট করছি, তাদের সাথে করছি। এবার সেই ইনফরমেশনগুলো কোথাও গিয়ে ওই ভাবনাগুলোকেও কিন্তু মানে ওই অনুঘটকের মতো কাজ করে। আমার হয়তো ওইটা ভাবার দরকার ছিল না, কিন্তু ওই ইনফরমেশনগুলো আমার মাথায় ঢুকেছে বলে ওই সত্তাগুলো একটু ঘেটে যায়। যেখানে আমার হয়তো নিজেকে শাবাশি দেওয়া উচিত ছিল, সেখানে হয়তো ওই সত্তাটা বেশি বড় হয়ে গেছে। কিন্তু ওই যেটা তুমি বলছো, মানে এত দুটো সাইড বাই সাইড চলতে থাকে, এইটাও একটা বড় কারণ আমার মনে হয়, যে এত রকম লোকের সাথে আলাপ করা, এত রকম লোকের কাছে নিজেকে এক্সপোজ করা, সেটা একটা আলাদা কি বলবো, একটা প্রভাব থাকে এই ভাবনাগুলোর মধ্যেও। একদমই থাকে, কারণ তুমি সবসময় মানুষের চোখের সামনে রয়েছো, তো সেইটা একটা আলাদা লেয়ার যোগ করে। ঠিক। ইন্ডাস্ট্রিতে আসার পর বন্ধু হয়েছে, সত্যিকারের বন্ধু? হ্যাঁ, বন্ধু অনেক আছে। সত্যমের সাথে খুব ভালো আমার সম্পর্ক, এবং মানে আমি যাদের কথা বলছিলাম যে হোল 9 ইয়ার্সে, তারা সবাই কাজ করে, কিন্তু তাদের সাথে আমার বন্ধুত্বটা ইন্ডাস্ট্রির আগে থেকেই। তারপরে আমরা একসাথে কাজ শুরু করেছি, তারাও ইন্ডাস্ট্রিরই এখন পার্ট, তারা দারুণ কাজ করছে নিজের জায়গায়।
তো সেরকম বন্ধু আছে, অনেকই আছে ইন্ডাস্ট্রিতে। যখন তুই শুরু করেছিস, যখন সেই অর্থে যাকে বলে স্ট্রাগলিং টাইম, যে সময় 13, 14, 15, এই সময়টায় যেই সমস্ত লোকজনকে ধর তোর সঙ্গে হয়েছে, অনেক ক্ষেত্রেই হয় যখন আস্তে আস্তে একটা মানুষকে সবাই রেকগনাইজ করে তারা বদলে যায়। তোর ক্ষেত্রে এরকম লোক আছে যারা প্রথমে একরকম ছিল তোর কাছে, পরে পুরো বদলে অন্য? না, আমি তো আগেই বলেছিলাম ভাই 70ই হবে, আর তখন বলেছিল তোর কিছু হবে না। এটা আছে এই লোকটা? হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর আছে। হ্যাঁ। তার সঙ্গে এখন দেখা হলে কি করিস তুই? তাদের সঙ্গে দেখা হয়নি এখনো। দেখা হলে কি করিস, কি করবি? কিছুই করবো না, আমি থ্যাংক ইউ বলবো হয়তো, তুই বলেছিলে বলে। মানে ওই কথাগুলো তো মাথায় রয়েছে যে এই সময় বলেছো, তুমি এখন অন্য কিছু বলতেই পারো, তোমার ভেতরে হয়তো এনলাইটমেন্ট হয়েছে কোনো, তুমি বলছো যে বা ভালো করছে ও, কিন্তু গুড ফর ইউ। কিন্তু আমি তো জানি ওই সময়, যেই সময় আমার সবচেয়ে বেশি দরকার ছিল, তখন তোমরা কি বলেছো। ইটস ওকে, সেটা আমাকে হেল্প করেছে, সেটাও আমার ড্রাইভিং ফোর্স। যে জীবনে যেই জিনিসগুলো মানে জীবনে দেখো খুব এইরকম যে প্রেমটার কথা বলছিলাম না, এরকম প্রেম খুব কম হয়েছে, যে মানে হয়েই যাচ্ছে, মানে কোনো প্রেমে কোনো ঘাটতি নেই, যত দেখছি আরও বেশি প্রেম হচ্ছে। তো সেই সময় তুমি যখন প্রথম প্রেমে পড়েছি, তখন তুমি বলছো না এই প্রেমটা টিকবে না। হ্যাঁ, তো সেই তো খারাপ লাগাগুলো আছেই, কিন্তু প্রেমটা টিকে গেছে। টিকে গেছে। এখন এসে বলছে না না, তখনই আমি বলেছিলাম ঠিক, আমি জানতাম। হ্যাঁ, একদম আছে, এখন সে জানতে পারছে তাই বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং কিছু মানুষকে তুই পাবি যাদেরকে দেখেই বুঝতে পারবি এই লোকটা আমার ভালোতে সত্যি খুশি। আর দেখবি কিছু লোক আছে যারা এসে বলবে আরে দারুণ হয়েছে, ভিতরে তুই বুঝতে পারবি লোকটা একদম কিন্তু ঠিক সত্যি কথা বলছে না। আছে, এরকম প্রচুর লোকই আছে। আবার তবে মানে দিনের শেষে ভালো, মানে মানুষের প্রশংসা বা মানুষের অ্যাপ্রিসিয়েশন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেইখানে দাঁড়িয়ে যেই মানুষগুলোকে তুমি বিশ্বাস করো, তুমি ইম্পর্টেন্ট মনে করো, তাদের অ্যাপ্রিসিয়েশনগুলো সবার আগে দরকার। তো আমার ওই জন্য যে মানুষগুলো তখন আমাকে, মানে তাকে চিনি না, তারা সাইড থেকে এসে জাস্ট কি বলে ওগুলোকে, মানে সাইড টক করেছে যে হবে না, দুটো চিন্তা করে দেয়, তাদের কিনে আমার কোনো নেই, ক্ষোভ নেই। কারণ আমার যেই মানুষগুলো আমার ইম্পর্টেন্ট ছিল সেই সময়, সেই মানুষগুলো আমাকে প্রচুর সাপোর্ট করেছে সেই সময়, মানে মেন্টালি সাপোর্ট করেছে যে হবে, সেটা সেই সময় আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো ওই মানুষগুলোর উপর রাগ নেই, মানে এখন সেগুলো আমার মানে একটা মজার ইভেন্টই হয়ে গেছে, মাথায় রয়েছে সেই হিসাবেই। সব থেকে যেদিন ধর রোল তো অনেক ক্যারেক্টার করেছিস তুই, অনেকগুলো রোল করেছিস, এরকম কোনো একটা রোল আছে যেই রোলটা পাওয়ার সঙ্গে মনে হচ্ছে এইটা কারেক্ট আছে বস, এইটা একদম আমি বুঝতে পারছি যে এটা করলে আমি কিন্তু লোকে কিন্তু আমাকে দেখবে, হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা আমি করলে লোকের অ্যাকসেপ্ট করার চান্স বেশি, এরকম কোনো রোল পেয়ে খুব এক্সাইটেড লেগেছে? মানে প্রথম কোনটা লেগেছে? কারণ আমার ধারণা প্রত্যেকটাতেই লাগে। হ্যাঁ, সেটা তো লাগে প্রচুর। এরকম আছে, তবে ডাকঘর করার সময় যেমন মনে হয়েছিল যে এই কাজটা ঠিকঠাক করে হলে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, মানুষের খুব ভালো লাগবে, সেটা হয়েছে এবং সেটা হয়েওছে। বাকি চরিত্রগুলো এবং গোড়ার সময় মনে হয়েছিল যে খুব ইন্টারেস্টিং চরিত্র, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, কিন্তু উল্টো দিকে ঋত্বিক চক্রবর্তী ছিল বলে যে আলটিমেটলি আমি কি করবো, তো সেটা বুঝতে পারিনি। এরকম হয়েছে। তবে আমার যেটা এখন এই মুহূর্তে যেটা মনে পড়ছে, আমি একটা নাটক করতাম হালজেন হাই স্ট্রিট বলে, এখনও করি, মানে অনেকদিন করা হচ্ছে না তাই। তো আমি, দেবপ্রিয় এবং অনন্যা তিনজনে করি, অব্র ডিরেক্ট করে সেটা। ওই নাটকটা করার সময় এটা আমার খুব মনে হয়েছে যে এটা একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র, এবং মানে আমার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টারও, এবং এই চরিত্রটা যে গল্পটা বলছে সেই গল্পটাও খুব ইম্পর্টেন্ট মানুষের জানার জন্য, এবং সেটা তোকে এক্সাইট করছে, সেটা এক্সাইট করছে। তো মানে স্টোরি অ্যাবাউট হোম, মানে হোয়াট ইজ হোম। আচ্ছা, তো সেইটা খুব ইম্পর্টেন্ট, আর এবং আমার জীবনে একটা বড় অংশ জুড়ে রয়েছে, মানে ওই সময়টা আমি এই প্রশ্নটা এতবার ফেস করেছি, হোয়াট ইজ হোম,
তো সেটা একটা অনেক অনেক কিছু ভেতরে আমাকে নিয়েও গেছে, দিয়েও গেছে। তো সেই চরিত্রটা আমার মনে হয়েছিল যে খুব মানুষের ঠিকঠাক করতে পারলে ভালো লাগবে, এবং যতবার হয়েছে শোটা লোকের খুব ভালোই লেগেছে। বেশ, এই যে বললি যে এই প্রশ্নটা বারবার সম্মুখীন হতে হচ্ছে, তার মানে তো ভেতরে একটা ভাঙাচোরা চলেছে, সেটা তো ওই সময়টা নিশ্চয়ই ফর্মিং টাইমে চলেছে। এবং যখন এই জেনারেলি একটা যে কোনো ঘটনাই আমাদের জীবনে ঘটে, সেটা আমাদেরকে একটা ওই মানে বিভিন্ন সময়, ধর আমি বলছি আমার জীবনে আমার ঠিক করে থাকতে না পারা, ঠিক করে খেতে না পারা, এর বাড়িতে ওর বাড়িতে ঘুরে বেড়ানো, হ্যাঁ আজকে ভাই একদিন থাকতে দিবি, থাকার জায়গা নেই, এইটা যেমন হয়েছে, তেমন আবার আমার বাড়িতেও প্রচুর লোক এসে থেকে যে এই জার্নিটাও হচ্ছে। যখন ওইটা হচ্ছিল তখন না ভেতরে খুব অস্বস্তি হয় যে কতদিন এটা চলবে, মানে একটা ইয়ে থাকে, একটা অসুবিধা থাকে। এবং আমার মনে হয় তারপরে এসে অনেকদিন পরে হাইন্ডসাইট আমার মনে হয় যে ওই দিনগুলো ছিল বলেই তো আজকে আমি আছি। তোর এরকম কিছু ফেজে আছে যে সময় তোর মনে হচ্ছে না ওই জিনিসটা না তোকে খুব গড়েছে ভেতর থেকে? ওরকমভাবে মানে অভিনয়ের আমার এরকম আমার যা এক্সপিরিয়েন্স মাথায় আসে সেগুলো সব অভিনয় রিলেটেডই, মানে এবং সেগুলো রিজেকশন। হ্যাঁ, রিজেকশন প্রথম দিকে প্রচুর রিজেকশন রয়েছে, সেইগুলো কিছুটা। কিন্তু আমি খুব ইন্টারেস্টিং জায়গায় অভিনয়ও করেছি। তো সেইটা করার ক্ষেত্রে যেই জিনিসগুলো ফেস করেছি, ওই কাজটা করতে গিয়ে হয় না, মানে একটা নতুন কাজ করতে গিয়ে নতুন জিনিস, নতুন বাধা বিপত্তি চ্যালেঞ্জেস ফেস করতে হয়। তো সেটা যখন আলটিমেটলি ওভারকাম করা হয়ে যায়, তখন একটা অদ্ভুত একটা মানে একটা আপলিফমেন্ট হয় নিজের, যে ভাই কোথাও গিয়ে 7 দিন আগে যেটা ছিলাম 7 দিন পরের মানুষটা আমি এক নই। আমি এটাও করতে পারি, আমি জানতাম না। আমি এটা করতে গিয়ে জানতে পারলাম যেটা আমি করতে পারি। এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমার অভিনয়ের ক্ষেত্রেই হয়েছে, যত নাটক করেছি, বিশেষ করে ট্রাম থিয়েটার। মানে ওইটা আমার জীবনে মনে হয় একটা বড়, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে এতটা কনফিডেন্স দিয়েছে ওই কাজটা, যে আমি মানে ওটা হয়তো আমি আর 5টা অন্য কাজ করলে পেতাম না। মানে অডিয়েন্স আমার এইখানে, আমি ট্রামে ঝুলতে অভিনয় করছি, অডিয়েন্স আমার এইখানে, এবং তার আমি মুখের প্রত্যেকটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, যে যখন আমি বলছি বলে আমি যখন তাকালাম, লোকটা মুখটা ঘুরিয়ে নিল জানলার দিকে। এবং পারফর্মার হিসাবে সেটা যে কতটা মানে খারাপ একটা জিনিস, সেটা মানে কষ্টকর একটা জিনিস তুমি বুঝতে পারছো। এবং প্রবলেম এবং চ্যালেঞ্জটা হচ্ছে যে ওই মানুষটাকে আবার জানলা থেকে ঘুরিয়ে আমার দিকে করানো, এইটা আমাকে ওই সময় টানা 7 দিন 8 দিন করে যেতে হয়েছে। এবং এইটা করতে গিয়ে মানে তুমি ঘুরিয়ে নিল, তুমি একটা কিছু চেষ্টা করছো, নতুন করে নতুন এনার্জি দিয়ে নতুন কিছু করার চেষ্টা করছো, ফেল করলে আবার একটা কিছু করলে, ফেল করলে আবার একটা কিছু করে লোকটা তাকালো। এই তাকানোর পরে যে একটা অদ্ভুত এম্পাওয়ারমেন্ট হয়, যে এই তো ভাই পারলাম, তার মানে আমার মধ্যে আছে। তো এরকম ওই ট্রাম থিয়েটারের ক্ষেত্রে বহু হয়েছে। মানে আমরা ওই ধর্মতলায় একটা জায়গায় একটা শো হচ্ছিলো, ওই ট্রাম থিয়েটারই লাস্ট শো, সেখানে ট্রামের লোকজনদের মধ্যে হচ্ছিল, এবং ট্রামের ভেতরে হচ্ছিল না, ট্রামটা পেছনে ব্যাকড্রপে ছিল, আমরা সামনে দাঁড়িয়ে স্ট্রিট থিয়েটার টাইপের করছিলাম। এবং সেখানে যা অডিয়েন্স ছিল সব ট্রামের কর্মচারী, মানে কেউ কন্ডাক্টর নেই ড্রাইভার। এবং যখন ওখানে করলাম সেম জিনিস হলো, এবং হওয়ার পরেই যেহেতু নাটকটা ট্রাম নিয়ে, যে ট্রাম কেন উপকারী, ট্রাম কেন চড়া উচিত, এইসব জিনিস নিয়েছিল। এবং আলটিমেটলি করতে করতে যখন হলো, দর্শকের মধ্যে থেকে একটা ট্রাম কন্ডাক্টর বেরিয়ে এসে জড়িয়ে ধরলো আমাদের একজনকে। এবং এটা বাইরে থেকে দেখে খুব সাধারণ একটা জিনিস মনে হতে পারে, যে একটা লোকে দেখে ভালো লাগলো জড়িয়ে নিল, কিন্তু একটা অভিনেতা হিসেবে যে সেটা কতটা ইম্পর্টেন্ট, কতটা কনফিডেন্স দেয়, সেটা একটা অভিনেতা বা একজন শিল্পী হিসেবে তুমি আন্দাজ করতে পারছো। 100%। ওইটা তো ওইটার মতো, ওইটার জন্যই তো কাজ করি, ওটাই ফসল, ওটাই মেন ফুয়েল, যে কোনো ওটাই আমাদের কাজের কারণ। আমি একটা রিসেন্টলি, এই তো 3 দিন আগের কথা বলছি, আমি রিসেন্টলি একটা ডকুমেন্টারি করেছিলাম। তো ডকুমেন্টারিটা পাঠিয়েছি যে কোম্পানিতে, পাঠিয়ে না আমি তো জানি আমি কি করেছি, পাঠিয়ে আমি খুব উত্তেজিত হয়ে যাচ্ছি। আমি বললাম, ফোনে বলছি, কী বললো?
বলে ভালো। বললাম না, এক্স্যাক্টলি কি বললো, আই নিড টু নো, কারণ আমার জানতে হবে। এই ভালো বললে হবে না, কিন্তু ভালো বললে হবে, আমার কিন্তু ওইটা জানতে হবে যে কতটা ভালো প্যারামিটার, কতটা ভালো, ওর কতটা, ওকে ওর মুখটা ঠিক কিরম ছিল সেই সময়, আই ওয়ান্ট টু নো। এইগুলো না খুব বাচ্চাদের মতো এক্সাইটমেন্ট। হ্যাঁ, শিল্পীরা বাচ্চাই, মানে তাদের ওই সবসময় কনস্ট্যান্ট একটা অ্যাপ্রিসিয়েশন দরকার হয়। হ্যাঁ, নইলে এবং দেখ দুটো বিষয় আছে, একটা হলো বাইরের অ্যাপ্রিসিয়েশন যেরকম দরকার, সেরকম একটা পয়েন্টে কিন্তু তোকে ইন্টারনালিও ওই সিকিউরিটিটায় পৌঁছাতে হবে। আমি না নিজেও জানি, আমি যেটুকু জানি সেটুকু বেশ জানি, আমি সব জানি না পৃথিবীর, আমি যেটুকু জানি বেশ জানি। হ্যাঁ, সেটা তো তোমার বেসিক একটা শুরুতেই দরকার, সেটা তোমার মানে পারফরমেন্সের জায়গা থেকে বলছি, মানে সেটা তোমাকে প্রথমেই রাখতে হবে নিজের মাথায় তৈরি করে, যে আমি যেটা করছি সেটা আমি পারি বলেই করছি, এই বিশ্বাসটা রাখতে হবে একদম। নইলে ওটা খুবই চাপ। তুই যে এক্সপিরিয়েন্সটার কথা বললি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে একটা লোক বাইরের দিকে তাকালো এবং এই একজন অভিনেতার জন্য এটা কতটা একটা ইন্টেন্স ব্যাপার, বিভৎস। আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার অনেক এক্সাম্পল আছে। মানে আমি তোমাকে বলছি যে ওই ট্রামটা তখন ওরকম একটা সাজিয়ে গুছিয়ে একটা থিম নিয়ে ট্রামটাকে সাজানো হতো, এবং একজন মেলবোর্ন অস্ট্রেলিয়ান কনি সে আসতো ওখানে, মানে এই ওই ট্রামটা চলাকালীন থাকতো এবং ট্রামে করে ঘুরতো, মানে ওই ট্রামটা 7 দিন ধরে কলকাতার সমস্ত রুটে ঘুরতো, এবং ওইখানে আমরা বসে থাকতাম ভেতরে, মানে ট্রামের ভেতরেই আমরা অ্যাজ ইন যেন আমরা যাত্রী হিসেবে বসে রয়েছি। এবার লোকজন উঠলে আমাদের ছিল যে আমরা শুধু অপেক্ষা করব যখন ওটা মোটামুটি ভিড় হবে ট্রামের ভেতর, আমরা নাটকটা হুট করে শুরু করবো যাতে কেউ বুঝতে না পারে। এরকম করতে গিয়ে অনেক সময় ঝামেলা হয়ে গেছে, মানে লোকে বুঝতে পারেনি যে নাটক চলছে। মানে প্রথমে অস্ট্রেলিয়ান ভদ্রলোক এসে প্রথমে বলে যে এই হচ্ছে ট্রাম কেন উপকারী অস্ট্রেলিয়া মেলবোর্ন এর জন্য। মানে বেসিক্যালি মেলবোর্ন আর কলকাতা দুটো শহর যা সারা পৃথিবীতে ট্রাম কোনোদিনও বন্ধ হয়নি, ইউরোপ ছাড়া। বাকি জায়গায় ট্রাম বন্ধ হয়ে গেছে, ট্রাম আবার ফিরে এসছে। এই দুটো শহর মেলবোর্ন আর কলকাতা যেদিন কোনোদিনও বন্ধ হয়নি ট্রাম চালু হওয়ার পর থেকে, সেটাকেই সেলিব্রেট করেন ইনি। তো উনি এসে বলেন, একটা ইন্ট্রোডাকশন দেন, তারপর বলে আমরা একটা গান গাইবো। বলে আমাদেরই একজন গান গাইতে শুরু করে গিটারে, গাইতে গাইতে হুট করে একটা লোক ভেতর থেকে চেঁচিয়ে, অডিয়েন্সের মধ্যেই একজন হচ্ছে, আরে দাদা গান ফান বন্ধ করুন না, অনেকক্ষণ ধরে ঝিকির 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 করে ট্রাম যাচ্ছে, এখানে গান গাইছেন আপনি, বাস ফাস ফের বেরিয়ে চলে যাচ্ছে, আপনি এখানে বসে বসে গান শোনাচ্ছেন, ট্রামের উপকারিতা বোঝাচ্ছেন। এটা দিয়ে শুরু হতো নাটকটা হুট করে, আর এইটারই প্রত্যেকবার বাওয়ালটা লাগতো। মানে প্রথমবার যখন হয়েছে, প্রথমবার একজন রিপোর্টার খেপে গেছে, আপনি কি পাগল, আপনি বুঝতে পারছেন নাটক চলছে এখানে, আপনি বুঝতে পারছেন না কি বলছে। হ্যাঁ, মানে অন্য একজন বলছে আপনি কি পাগল, দেখছেন না ট্রাম নিয়ে কত উপকারিতা বলছে, আপনি বলছে বন্ধ করতেন, নেমে যান, আপনি বাড়ি থেকে নেমে যান। সেগুলো অভিনেতা। তো এইরকম অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে ওই 7-8 দিন। এগুলো খুবই ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় যে আমার অভিনেতা হিসেবে কনফিডেন্স গ্রো করার একটা বড় পোর্শন হচ্ছে ওই কাজটা। এটা তো একটা দারুণ দারুণ ব্যাপার, এবং আমার শুনেই কি এক্সাইটেড লাগছে। আমি জীবনে স্ট্রিট থিয়েটার করেছি ভাই, স্ট্রিট থিয়েটারে বুঝেছি লোক জড়ো করা, আর ওইটা যেটা আমি বলছি, মানে এই যে অডিয়েন্স এইখানে, এইটাকে আলাদাই ব্যাপার, তার প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা চোখের এক্সপ্রেশন বুঝতে পারছো তুমি, আলাদাই ব্যাপার। সেইটা ওইটাকে ওভারকাম করে নিতে পারলে অনেকটা সুবিধা, মানে অনেকটাই পুশ পাওয়া যায় কনফিডেন্সে। ভূতপূর্ব নিয়ে একটু কথা বলে দেবোত্তম খুশি হবে, অনেকক্ষণ ধরে বসে আছে। ভূতপূর্ব, দেখ ভূত নিয়ে বাংলায় কাজ হওয়া শুরু, মানে ভূত নিয়ে বাংলায় কাজ কম হয়, প্রথম কথা এটা। ভূত নিয়ে বাংলায় কাজ কম কেন হয়, এটা তোর কি মনে হয়? দেখো, ভূতের কাজ কম হয় এক্স্যাক্টলি আমি জানি না কেন, তবে আমার মনে হয় যে ভূতের যদি তুমি ঠিকঠাকভাবে ভূতের মানে বাইরের ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি কম্পিট করতে যাও তোমার গল্প নিয়ে, সেখানে একটা বড় বাজেটের ব্যাপার আছে ভূতের গল্প করার ক্ষেত্রে। সেটা তো আমাদের এখানে যেমন জানোই যে ভূতের বলছি মানে বাজেটের কি অবস্থা, বাজেটটা ভূতের মতোই হয়ে গেছে। তো সেটা একটা বড় ব্যাপার। এবং তাছাড়াও আমার মনে হয় যে ভূত না, মানুষ ওই এত ধরনের এক্সপোজার আছে মানুষের কাছে, এখন অনেক ধরনের ভূত দেখে নিয়েছে। মানে এখন আর এই গেছো ভূত মামদো ভূত দেখালে মানুষ কতটা সেটাতে অ্যাকসেপ্ট করবে, যদি না সেটার মধ্যে গল্প থাকে, তাকে যদি হিট না করতে পারো, কতটা অ্যাকসেপ্ট করবে জাস্ট ভূত নামটা শুনে, সেটা আমার একটু ডাউট আছে।
তবে এখন রিসেন্টলি দেখছি সারা ভারতবর্ষ জুড়েই ভূতের একটা রমরমা হয়েছে। এবং সেই রমরমা আমিও যোগ করেছি একটা, আমিষ আসছে খুব শিগগিরই প্রেত কথা চ্যানেলে, ছোট্ট করে আমারটাও একটু ট্যাগ করে দিলাম। না তবে ভূতের এই যে এইটা হচ্ছে একদম চারিদিকে হচ্ছে। এবার তুই যেটা বলছিস হ্যাঁ ঠিকই, কিন্তু বাজেটটা তো একটা ব্যাপার বটেই। তার সঙ্গে আরেকটা জিনিস হলো হরর জনারটা একটা খুবই পপুলার জনার সারা পৃথিবীতে, এবং প্রচুর মানুষ ভূতের সিনেমা দেখতে পছন্দ করেন, এবং সেটা মানে যত কাল্ট এবং হিট ভূতের সিনেমা আছে সারা পৃথিবীতে মানে ভাবা যায় না। এই জনারটা যদি এতটাই হিট হয়ে থাকে, তাহলে এই জনারটা এখন হইচই কিছু কাজ করছে ভূতের, তার আগে কয়েকজন চেষ্টা করছে অল্প অল্প করে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে আসছে। এবার এই জনারটা এতদিন ধরে মানে কি বলবো আনটাচড কেন লোকে করলো না, তার একটা কারণ তুই যেটা বললি, একটা তো বাজেটের ব্যাপার আছে নিশ্চয়ই, তো তাছাড়া কি তোর মনে হয় যে ভূতের ছবিকে একটুখানি ডিমিন করে দেখা হয় এবং মনে হয় যে ভূতের ছবি করছে মানে বোধহয় বিরাট কোনো ফিল্ম মেকার না, এইটা কি মনে হয় তোর? এটা হয় না, আমার তো মনে হয় না। তবে আমার যেটা মনে হয় যে মানে আমাদের ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে ভূতের সেরকম কাল্ট ছবি কিন্তু হাতে গুনেই আছে। মানে বিরাট যেটা এক্সপ্লোর করা হয়েছে আমাদের ইতিহাস দেখলেও একটা ছবি, হ্যাঁ যে ছবিটা খুবই ছিল, খুবই রাম গোপাল বর্মার দু একটা ছবি আছে, তুমি পাবে না খুঁজে, হাতে গুনেই পাবে। হ্যাঁ, বরং আমাদের টিভিতে অনেক বেটার কাজ হয়েছে ভূত নিয়ে। আহাট হয়েছে, কই হ্যাঁ বলে একটা হতো, জি হরর শো, তো সেগুলো বন্ধ হয়ে গেছে একটা সময়, ছোটবেলার কথা বলছি। তো ভূতকে নিয়ে এক্সপ্লোর করা এমনিতেই কমে গেছে, এবং সেটা আমি জানি না অ্যাকচুয়াল কারণ কি। আমার মনে হয় যে একটা বাজেট একটা বড় কারণ হতে পারে, এবং ভূত এমন একটা জিনিস, মানে এই হরর জিনিসটা আমার মনে হয় পার্সোনালি এমন একটা জিনিস না, সেটা খুব ফাইন লাইনে হাঁটা, মানে দড়ির ওপর দিয়ে হাঁটা একদম। মানে একটু এদিক থেকে এদিক হলে সেটা কমেডি হয়ে যেতে পারে, একটু এদিক থেকে এদিক হলেই সেটা এক্সাজারেট হয়ে যেতে পারে। ঠিক সেইটা ওই স্ক্রিপ্ট লেভেলেই সেটাকে মানুষকে হুক করা, মানে তুমি একটা স্ক্রিপ্ট লিখে প্রডিউসারের কাছে যাবে, তাকে ওই বিশ্বাস করানো ভাই তুমি ভয় পাবে, এটা তোমার স্ক্রিপ্টেই থাকতে হবে। একদমই তাই। তো সেইটা হয়তো মানুষ খুব একটা এক্সপ্লোর করেনি, বা সেই চ্যালেঞ্জটা নেয়নি, জানি না কেন, কি কারণ। আমার মনে হয় যে বাজেট একটা কারণ, বাট কিন্তু যাক শেষমেশ হচ্ছে এবং খুব শিগগিরই রিলিজ করছে ভূতপূর্ব। হ্যাঁ, যারা ভূতের ছবি দেখতে ভালোবাসেন, আমার মনে হয় এই সংখ্যাটা প্রচুর, তো তারা অবশ্যই গিয়ে ভূতপূর্ব অবশ্যই দেখবেন। কারণ আর যাই হোক, এই ছেলেটার উপর আমার হেভি ভরসা আছে যে পারফরমেন্সটা জাস্ট তুমি। আর না, আমি যে গল্পটা রয়েছি সেই গল্পটাও দারুণ একটি গল্প। হ্যাঁ, সিনেমা সম্পর্কে একটু বল, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা মানে এই যেই বেসিক্যালি 3টে গল্প, অ্যান্থোলজি। হ্যাঁ, 3টে গল্প, অ্যান্থোলজি আবার অ্যান্থোলজি নয়ও। আচ্ছা, তো দুটো মিলিয়ে 3টে গল্প, বিভূতিভূষণের মাতু পাগলি, তারানাথ তান্ত্রিকের, রবীন্দ্রনাথের মণিহারা এবং মনোজ সেনের শিকার। এই 3টে গল্প, 3টেই খুব অডিও স্টোরি গল্প। হ্যাঁ, এবং অডিও স্টোরিতে মানুষ প্রচুর শুনেছে এই গল্পগুলো। হ্যাঁ, এবং খুবই কাছের গল্প। তো এই 3টে গল্পই রয়েছে এই ছবিতে, এবং এই 3টে গল্প অদ্ভুতভাবে কোথাও গিয়ে এক হয়ে যায়। তো সেটাকে একটা সুতোয় একটা মালায় গাঁথা রয়েছে, যেটা আমার মনে হয় এই ছবিটার খুব বড় একটা ইউএসপি। তুই কোনটা আছিস? আমি করছি মনোজ সেনের শিকার গল্পতে, যেখানে পূর্ণেন্দু চরিত্রটা আমি করছি। তো খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র, এই যে চরিত্র আমি আগে করিনি, তো আমার করেও দারুণ লেগেছে। তন্ত্র সাধনার জন্য এক জন্ম যে যথেষ্ট নয়, সে কথা আমি এখন খুব ভালো করে বুঝতে পারি। তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। মায়ের কথা রাগ করতে নেই। প্রেমিকা বা স্ত্রীর আলিঙ্গনে বা চুম্বনে একজন পুরুষ মানুষের শরীরের মধ্যে দিয়ে জীবনী শক্তি প্রবাহিত হয়, সেই সব রকম সৌভাগ্য থেকে বঞ্চিত ছিল এই ফণীভূষণ। কি হয়েছে আপনার সঙ্গে? সেটাই তো রহস্য। এখানে যা হয়েছে আমাকে খুলে বলুন। উনি উনি
আমার সাথে এরকম খেলা কেন খেলছো মা? তাহলে গল্পটা শুরু হোক। আমার মনে হয় যে মানুষের খুবই ভালো লাগবে এটা। ভূতের ছবির ক্ষেত্রে ভয় পাবো তো? ভয় তো তার সেই এটা- মানুষটার এটা প্যারামিটার ডিপেন্ড অনুযায়ী। করছে, ঠিকই বলছি। হ্যাঁ। এটা কারণ কিছু কিছু লোক এরকম ভাবে কিছু দেখলে এরকম করে আবার। কিছু কিছু লোক আবার যায় যে ভয় পাবো না, দেখি হ্যাঁ, কি হ্যাঁ। ভয় পাওয়াতে পারিস হ্যাঁ, তুই, দেখি কত দেখো ক্ষমতা কতটা ভয় আপনার। পাওয়াতে পারিস, এরকম দেখবে। ওরকম দেখলে আমি জানি না কতটা ভাবে। তবে ভয় ভয় তো মানে অ্যাকচুয়ালি ভূত মানে তো পূর্ব, একদম একদম। তো তোমার পূর্বটাই তোমার ভূত। তোমার মনে যদি সেই ভয়টা থাকে, হুম। ও ভয় পেতেই তুই পারে। ভয় পাস পার্সোনালি হরর ছবি দেখে? ভূতে? হরর ছবি দেখে বা ভূতে? না, খুব একটা নয়। হরর ছবি তো এমনি হরর জনার হিসাবে এনজয় করিস? হরর জেনারেল হিসেবে এনজয় করি, তবে আমি এইরকম আমি মানে সারা পৃথিবী জুড়ে এখন হরারেরও বিভিন্ন ভাগ হয়ে গেছে। একদম ঠিক। সাইকোলজিক্যাল হরার, বডি হরার, এলিয়েন হরার, হ্যাঁ, এবং হ্যাঁ। সিরিয়াল কিলার হরর, সিরিয়াল কিলার হরার, এরকম অদ্ভুত অদ্ভুত অনেক হরার জনরা বেরিয়েছে। সেগুলো আমি খুব এনজয় করি, সেগুলো খুব দেখি। যেমন আমি রিসেন্টলি এলিয়েন হরারটা খুব এক্সপ্লোর করছি, মানে আচ্ছা চমকে যাওয়ার মধ্যে কিছু কিছু জিনিস। আচ্ছা। তো কিরকম সিনেমা? আচ্ছা, তো একটা ছবি আছে যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে, দ্য ফোর্থ কাইন্ড বলে। হ্যাঁ, তো সেই ছবিটা অ্যাকচুয়ালি ছবি আবার মানে ডকুমেন্টারিও বলা যেতে পারে। আচ্ছা মানে ছবিটা চলছে, সাথে সাথে রিয়েল ফুটেজেস রয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেইখানে বেসিক্যালি ছবিটা হচ্ছে মানে দি ফোর্থ কাইন্ড হচ্ছে এলিয়েন অ্যাবডাকশন। আচ্ছা হ্যাঁ, এবং ফার্স্ট কাইন্ড হচ্ছে সাইটিং, সেকেন্ড কাইন্ড হচ্ছে এক্সপিরিয়েন্সিং, মানে তুমি বুঝতে পারছো যে কেউ একটা আছে আশেপাশে। থার্ড কাইন্ড হচ্ছে ইন্টারাক্টিং, আর ফোর্থ কাইন্ড হচ্ছে অ্যাবডাকশন। ওদের একটা কনস্পিরেসি থিওরি বলতে পারো, বা এমনি থিওরি বলতে পারো। তো যেখানে বলা হচ্ছে যে এলিয়েনরা পৃথিবীতে আছে এবং তারা আমাদের উপর এক্সপেরিমেন্ট করছে। আচ্ছা। তো আমার সেইটা নিয়ে ছবিটা, এবং সেই ছবিটা এমনভাবে বানানো, মানে একটা ওই যে মেন প্রোটাগনিস্ট, সে একটা পেঁচা দেখে স্বপ্নে, এবং জোর জানলা একটা পেঁচা দেখে, এবং সেই পেঁচাটা খুব অদ্ভুতভাবে আর কেউ দেখে না, ওই পেঁচাটা ওই দেখে। এবং আলটিমেটলি সেই তারপরের পুরো একটা বড় সময় তার মাথায় থাকে না, শুধু ও দেখতে পায় কোনো একটা বিছানায় শুয়ে তার চোখের সামনে বড় বড় লাইট জ্বলছে, একটা অপারেশন থিয়েটারের মতো কিছু, আবার চলে আসে। তো বেসিক্যালি ছবিটা একটা এলিয়েন অ্যাবডাকশন নিয়ে এবং এই নিয়ে। তো সেই ছবিটা যেভাবে বানানো, কোনো একটা সময় পরে মনে হতেই পারে হুট করে জানালার দিকে তাকিয়ে দেখবে তুমি যে কেউ বসে আছে কিনা। তো আচ্ছা, এবার এইরকম একটা এরকম- তুই একটু ডিফারেন্ট কাইন্ড অফ হরর এক্সপ্লোর করি। এক্সপ্লোর করতে পারবে। আচ্ছা, মিডসমার যেমন একটা ছবি, হ্যাঁ, যেমন Midsommar। বলছিলাম, বডি হরার নিয়ে। হেরিডিটারি, বাপ Hereditary। মৈনাক তো আমাকে হররে ইন্টারেস্টই তৈরি করে দিল হেরিডিটারি দেখিয়ে। ওটা একদম আলাদা একটা জনার, না আলাদা একটা আলাদা ব্যাপার। জনার। ওই রকম হরার খুব, মানে বিশেষ করে মিডসমারের কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওরকম একটা জনার যে হতে পারে হরারের, তো সেটা খুবই ইন্টারেস্টিং। তুই একজন অভিনেতা হিসেবে আস্তে 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 লোকে তোকে অ্যাকসেপ্ট করলো, এবং এখন তোকে প্রচুর মানুষ ভালোবাসে, এবং প্রচুর মানুষ ভালো অভিনেতা বলে। অনেক জায়গায় আড্ডাতে তোর কথা হয়, এবং আমি তো আমি তোকে অনেকদিন ধরে চিনি, আমি তো আগে জানতাম হবে এটা বলি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হতাশা হয় যে বাংলা ইন্ডাস্ট্রি যেই সময় আমি কাজ করছি দাঁড়িয়ে, সেই সময় ইন্ডাস্ট্রিটা কি ওই জায়গায় আছে, বা তুই কি ভাবিস না আমি যেখানে থেকে শুরু করেছি এবার ইট উইল চেঞ্জ? মানে হোয়াট ইজ ইউর স্টেট অফ মাইন্ড এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যাপারে? দেখো, আমরা যে টাইমটায় বেঁচে আছি, সেই টাইমটাই হতাশার। ইন্ডাস্ট্রিও সেটার পার্টনার, সব কিছু নিয়ে বলছে। মানে উই আর লিভিং ইন এ টাইম অফ কেওস, যেখানে চারিপাশে কেওস। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ একটু ঘেটে আছে আমার মনে হয়, যে মানুষ অ্যাকচুয়ালি কি চায় বা কি জানতে চায় বা কিভাবে নিজেকে এগোতে চায়, সেটা সম্বন্ধে মানুষ ওয়াকিবহাল নয়, এবং সেভাবেই মানুষকে রাখা হয়েছে যাতে তুমি ওয়াকিবহাল না থাকো। তো সেই টাইমটাই খুব একটা অদ্ভুত একটা টাইমে আমি অভিনয়ের সাথে যুক্ত।
তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সিনেমা বা যে কোনো আর্ট সময়ের দাস। সময় যেই সময়টা তুমি রয়েছো সেই সময়টাই রিফ্লেক্ট করবে তোমার ছবিতে, সেই সময়ের যা চলছে তোমার আর্টে, সাহিত্যে, সব জায়গাতেই। তো তুমি দেখো না, শুধু আমাদের সিনেমা কেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এজের কোনো বড় সাহিত্যিক কি আমরা জানতে পারছি? নতুন ছেলেপুলে আসছে বা নতুন কবি, নতুন পোয়েট দেখতে পাচ্ছি, নতুন পেন্টার দেখতে পাচ্ছি। আমরা যা জানি সব পুরনো আগেকার দিনের মানুষ। তো পুরো জিনিসটা একটু থমকে আছে। কোনো জিনিসে তো সিনেমাও তার বাইরে যাবে না, সিনেমাও তার একটা পার্ট। এবং শুধু আমি এখানের কথা বলছি না, বাংলার কথা, সারা ইন্ডিয়া জুড়েই তাই। সাউথ আলাদা ছেড়ে দাও, তাদের কালচারাল হিস্ট্রি, হেরিটেজ সম্পূর্ণটাই আলাদা। কিন্তু বাকি ইন্ডিয়া জুড়ে সেম অবস্থা, ইভেন বিদেশেও, মানে হলিউডেও সেম অবস্থা। সবাই একটা অদ্ভুত কেওয়াস টাইমের মধ্যে বেঁচে রয়েছে। আর এখন রিসেন্টলি এআই আসার পরে আরও বেশি ব্যাপারটা কেওয়াস হয়ে গেছে, কারণ সবাই বুঝতে পারছে না কী দিকে এগোবে ব্যাপারটা। তো সেই সময় দাঁড়িয়ে ছবি যেরকম হওয়া উচিত সেরকমই চলছে, সেরকমই হচ্ছে। এটা থেকে তো তুমি সময়কে তো আর চেঞ্জ করতে পারবে না, সময়ের বাইরে গিয়ে কিছু করতে পারবে। তো সেভাবেই আমাদের যেরমভাবে চলা কথা সেরমভাবেই চলছে। তবে নতুন নতুন কাজ হচ্ছে, অনেক নতুন নতুন চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করার জায়গা কমে আসছে আমাদের এখানে। মানে এক তো হল কমে আসছে, হল এটা একটা বহুদিন ধরে হয়ে আসা প্রসেস। তো তুমি একটা ছবি বানালে সেটা তুমি দেখাতেই পারছো না, তাহলে আর বানিয়ে কী লাভ? এই একটা প্রবলেম। আর তার সাথে মানে আমাদের যে মানে যেভাবে চলছে সেটাকে চেঞ্জ করার জন্য আমার যেটা মনে হয় যে সব থেকে বড় ইম্পর্টেন্ট, ছবির ক্ষেত্রে আমি বলছি, যে আমাদের মেন যে ছবি বা সিরিজ যাই হোক, তার যে মেন ব্যাকবোন স্ক্রিপ্ট এবং সাহিত্য, সেটার ওপর খুব একটা বেশি মন দেওয়া হচ্ছে না। সেটাকে আরও নতুন করে এক্সপ্লোর করা উচিত, কি করা যায়। কারণ আমাদের কালচার প্রচণ্ড রিচ একটা কালচার, সেটাকে কত রকমভাবে এক্সপ্লয়েট করা যায়, কত রকম চরিত্র খুঁজান। নতুন কোনো চরিত্র তুমি দেখতে পাচ্ছ না আশেপাশে, মানে তোমার ছবিতে যেই চরিত্রগুলো তুমি জানো এক্সিস্ট করে, তুমি রোজই আশেপাশে চলতে দেখো, তার জীবন সম্বন্ধে জানো না, তাকে দেখা যাচ্ছে না। তুমি কিন্তু সাউথে গেলে দেখতে পাবে তাদের মানে এমন এমন চরিত্র খুঁজে নিয়ে এসে তার গল্প বলছে, যে চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং, যাদেরকে তুমি দেখো কিন্তু তার জীবন সম্বন্ধে জানো না। কারেক্ট। আমাদের এখানে সেই কাজগুলো, সেই চরিত্র খুঁজে আনা, সেই চরিত্রকে এক্সপ্লোর করা কমে গেছে। হ্যাঁ, মানে আমি বলছি, ধরো কথার কথা, একজন বাস ড্রাইভার সকালবেলা থেকে বাস চালিয়ে, যে ধরো দূরপাল্লার বাস চালায়, কলকাতা থেকে বেরিয়ে ঝাড়খণ্ড যায় কি শিলিগুড়ি যায়, যে প্রত্যেক দিন যে জার্নিটা করছে, আমরা জানি এই বাসে চড়েছি, বহুবার শিলিগুড়ি গেছি, কিন্তু এই চরিত্র সম্বন্ধে জানি না, কোথা থেকে বাসটা আনে, এর জীবনে বাইরে যে এতটা 500-600 কিলোমিটার জার্নি করে, সে কোন কোন জেলার মধ্যে দিয়ে কি ফেস করতে যায়। আমি খুব একটা র্যান্ডম এক্সাম্পল দিলাম, কিন্তু এরকম ভরে ভরে চরিত্র আছে আশেপাশে, প্রচুর। তো এই চরিত্রগুলো আমরা এক্সপ্লোর করছি না, কারণ সেইগুলো আমার মনে হয় যে আরেকটু পিছিয়ে রাখছে আমাদের, এই চরিত্র এক্সপ্লোর করা হচ্ছে না। স্ক্রিপ্ট রাইটারদের প্রতি খুব একটা বেশি নজর দেওয়া হচ্ছে না, নতুন স্ক্রিপ্ট রাইটার, কারণ নতুন স্ক্রিপ্ট রাইটার এলেই তবেই তারা নতুন ভাবনা নিয়ে আসবে, একদম তাই, তারা তাদের জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। তো সেইগুলো হচ্ছে না বলে আমার মনে হয়। আশা আছে এই হতাশার মধ্যে, আশা তো একটা বড় জিনিস, আশা না থাকলে তো আর কোনো কিছুই, মানে থমকে যাবে সবটাই। আমি সবসময় আমার এপিসোডগুলো থেকে একটা জিনিস দেওয়ার চেষ্টা করি, সেটা আমি বারবার বলি, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। আমি একটা এমন জায়গা থেকে দেখি যে সব হতাশার মধ্যে না, হতাশাটা আমি জানি আছে, সব হতাশার মধ্যে একটা আশা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে, যে কালকে সকালে আশা কথাটা লুকিয়ে আছে, একদম হতটা সরে যায়, আশাটা ওখানেই আছে। এই পরের দিন রাত্রিবেলা যখন ঘুমোতে যাই, আমরা তো এই আশা নিয়ে যাই না পরের দিন উঠবো, কে জানে রাত্রিবেলা মরে যাবো কিনা, ওই আশাটা তো থাকতেই হয়। তা আমার পার্সোনালি মনে হয় যে
দেখ নতুন নতুন ধরনের কাজ হচ্ছে, এই যে ভূতপূর্ব একটা ইন্টারেস্টিং কাজ দেখে মনে হচ্ছে, এবং এটা একটা অন্যরকম কিছু মনে হচ্ছে, একটা সামথিং, একটা ফ্রেশ কিছু মনে হচ্ছে। এইরকম কাজ আমার মনে হয় আসা শুরু হবে কিন্তু, জানিস তো, এবং করছে। এবং আমার মনে হয় যে আমাদের নেক্সট জেনারেশন যারা, মানে ঠিক মানে আমার জেনারেশন এবং আমার পরবর্তী জেনারেশন, তারা কিন্তু খুব অ্যাওয়্যার। মানে তারা মানে ছবি নিয়েও খুব অ্যাওয়্যার, এবং তারা কি করতে চায় সেটা নিয়েও খুব অ্যাওয়্যার। তো আমার তাদের প্রতি প্রচণ্ড আশা আছে যে তারা নতুন নিউ এজ ডিরেক্টরস, নিউ এজ অ্যাক্টার্স, তাদের মধ্যে একটা এখনো মানে ওই ড্রাইভিং ফোর্সটা খুব মানে খুব প্রবল আছে। আর নতুন আর কিছু করবো, নতুন গল্প বলবো। এই যে গল্প বলার যে গল্প বলার যে প্রেমটা, মানে আমার যখন অভিনয় করার প্রেম, যে গল্প বলতে যায়, যে আমার বিভিন্ন রকম গল্প বলার যে অভ্যেস, সেই রকম লোক আরও এগিয়ে আসতে হবে। এবং আমি নেক্সট জেনারেশনের মধ্যে সেগুলো প্রচুর লোক দেখতে পাচ্ছি আমি। তাদেরকে নিয়ে আমার মেন আশাটা ওই তাদেরকে নিয়ে, যে নিউ এজ ডিরেক্টার্স, নিউ এজ অ্যাক্টার্স, তারা নতুন নতুন গল্প বলবে, ছক ভাঙা গল্প বলবে। এবং হচ্ছে, অনেক কাজ হচ্ছে। আমি রিসেন্টলি কয়েকটা ছবিও দেখলাম, মানে নতুন ইন্ডিপেন্ডেন্ট কাজ, খুব ভালো কাজ করছে। কিন্তু তাদের এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বানিয়ে ফেললাম, ছবি বানিয়ে ফেললাম, সবই হলো, কিন্তু আমি যদি শোকেসটা না করতে পারি, একদম তাহলে আর কি লাভ হলো? মানে আমি অন্যরকম ছবি বানালাম, ছক ভাঙা গল্প বানালাম, সবই বানালাম, কিন্তু সেটা পৌঁছে দিতে পারলাম না আমি মানুষের কাছে। সেই দিকটাও দেখতে হবে আমাদের, মানে যাতে আমাদের বাংলা ছবি বাংলা দর্শকেরও, মানে বাঙালি দর্শক অবধি পৌঁছে যেতে পারে। প্রাইম টাইমে শো দেওয়া হলগুলোতে, যাতে বাংলা ছবি থাকে, বাংলা ছবিকে প্রাধান্য দেওয়া, এইগুলো একটু ইম্পর্টেন্ট। সেগুলো মানে গভর্নিং বডিজ, যারা অথরিটিস, তাদের তরফ থেকেও নজরে রাখা উচিত। কারণ দেখো, তুমি একটা সাউথে এত রমরমা, কেরালায় ওইটুকুনি একটা স্টেট, সেখানে 1100খানা হল, 1100খানা হল। একদম। তো তারা ওইটা প্রমোট করেছে, তাদের সিনেমাটাকে তাদের কালচারের পার্ট বানিয়ে নিয়েছে। তাদের লাইফ, মানে তাদের পার্ট অফ লাইফ। সিনেমা হচ্ছে, সিনেমা ছাড়া তাদের জীবন মানে তারা ভাবতে পারে না একদম। তো সেটা খুব ইম্পর্টেন্ট। মানে সেটা আমি জানি না এখন আর কতটা সম্ভব, কারণ তাদের কালচারাল হিস্ট্রিও সেরকম, তারা খুব নিজের ভাষা কালচার নিয়ে প্রচণ্ড অ্যাওয়্যার এবং প্রাউড। আমার মনে হয় যে আমরা অতটা প্রাউড নই তাদের মতো। বা ওই প্রাউড হতে গেলে লোকে বলে অত কি আছে, পিছিয়ে পড়া যেত। বাংলা নিয়ে আমি যদি প্রাউড ফিল করি, তাহলে পিছিয়ে পড়া লোক, এইটা আমি দেখতে পাই নিজের চোখে। হ্যাঁ, সেটা তো আছেই। মানে আমাদের এখানে বাংলা ভাষার থেকে হিন্দি ভাষার প্রভাব, বলিউডের প্রভাব বেশি। ইংলিশ তো আছেই, ইংলিশকে কোনোদিনই ইংলিশকে কোনোদিনই ল্যাঙ্গুয়েজ হিসাবে নেওয়া হয়নি, নলেজ হিসাবে নেওয়া হয়েছে। বাট ইটস আ ল্যাঙ্গুয়েজ, নট নলেজ। তো সেইটা ছোটবেলায় মানে ছোটবেলা থেকে বাবা মায়েদেরও সেটাই রয়েছে, যে তুমি বাংলা বললে এই বাংলা কেন বলছো, ইংলিশ বলো, এরকম প্রচুর মানুষ রয়েছে। তো আমাদের ওই মানে জাতি হিসাবে ওই গর্বটাও নেই। মানে আমরা জাস্ট কয়েকজন মানুষকে নিয়েই গর্ব করি। তাদেরকে নিয়ে কিছু বললেই আমাদের প্রচণ্ড রাগ হয়ে যায়, যে এই কি বললি, এই কথা, ছি 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 ছি। কিন্তু তার বাইরে যে বিরাট বড় একটা জিনিস আছে বাংলা ভাষা, বাংলা জাতি নিয়ে, যে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তোমাকে গর্ব করতে হবে, সেইটা থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি আমার মনে হয়। সেটা নিয়ে খুব একটা ভাবছিও না আমরা। এবং সেটা আলটিমেটলি এটা চলতে থাকলে কোথায় গিয়ে শেষ হবে আজ থেকে 30-40 বছর, 50 বছর পরে, সেটা কি বাংলাই থাকবে না বাংলা হিন্দি মিশিয়ে একটা কিছু হবে, সেটা একটা বড় চিন্তার বিষয়। দেখ, আমাদের যখন প্রথম ভাষা ছিল, এটাতে আমার বিশ্বাসটা অন্যরকম একটু। আমি অ্যাকচুয়ালি না সব কিছুকে একটুখানি একটা অন্য সাইডে দেখার চেষ্টা করি। প্রথমে তো আমাদের একটা ভাষা ছিল যেখানে আমরা চেয়ারকে কেদারা বলতাম, আর পিরিচ আর পেয়ালা বলতাম, কাপ প্লেটকে। কিন্তু একটা পয়েন্টের পর বাংলা ভাষার অন্তর্ভুক্ত হয়ে গেল ওই শব্দগুলো, যখন থেকে আস্তে 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 একটা পয়েন্টে ভাষা না এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াসলি দূষিত হতে হতেই এসছে সারা পৃথিবী জুড়ে। কারণ চর্যাপদের যে বাঙ্গালা ছিল, সেই বাঙ্গালার সঙ্গে আজকের বাংলার কোনো মিল নেই। তো আলটিমেটলি পরবর্তীতেও কিছু কিছু শব্দ, যেমন আমরা প্রচুর ফার্সি শব্দ ইউজ করি বাংলায়, প্রচুর সংস্কৃত, মানে হিন্দি আর বাংলার অনেক শব্দ সংস্কৃত থেকে বেরিয়েছে, সেগুলো এক একটা রকমভাবে এক একটা জায়গায় গিয়ে একরকম হয়ে গেছে।
সেটা তো হবেই, সেটা তো না, সেটা তো শুধু বাংলা বলে না, যে সব সব ভাষাতেই ল্যাঙ্গুয়েজ, হয়েছে। সব ল্যাঙ্গুয়েজে। সেটা আজকে একদম- বোম্বেতে কেউ হিন্দি, কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্মের যে কোনো লোক হুম। তারা ইংরেজি ছাড়া কথা বলে না, কেন আমি জানি না, হ্যাঁ, কিন্তু এটা হয়ে গেছে নিয়ম। হ্যাঁ, একদম। তারা ইংরেজি ছাড়া কথাই বলে না। ইংরেজি কথা বলছে। সেটে কোনো লোক, কোনো টেকনিশিয়ানও মানে ইংরেজিতে কথা বলে, হিন্দিতে কথা বলে না, আর নিজেরা ইন্টারনালি তো বলেই না। হ্যাঁ, মানে এরকম তো প্রচুর আছে। তাও বোম্বে একটা, তাও যে সারা দেশ থেকে মানুষ বিভিন্ন একদম রকম একদম, লোক সেই যাচ্ছে, কারণে ওই তাদের জন্য ওরা হতে পারে, ওরা ল্যাঙ্গুয়েজ চুজ কিন্তু করে। রিজিওনালি সেটা হওয়া উচিত নয়, আমার উচিত মনে নয়, হয়। কিন্তু কারণ- আলটিমেটলি হচ্ছে, কারণ এত এক্সপোজার। একদম এক্সপোজার। এবং মানে আমি জানি না এটার কি, মানে কোথা থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, সেটা মুশকিল মানে বুঝে ওঠা মুশকিল, বা মুশকিল নয়ও হয়তো। সোশ্যাল মিডিয়া, আর সোশ্যাল কি? মিডিয়া, আমি বলছি সোশ্যাল মিডিয়া তো সব জায়গাতেই রয়েছে, এমন তো নয় যে সোশ্যাল মিডিয়া শুধু বাংলাতে রয়েছে। না, তবে ধর বাইরের কালচার, গ্লোবালাইজেশনের পরে বাইরের কালচারের যে ইনফ্লুয়েন্স, সেটা সারা পৃথিবীতেই হচ্ছে। বাংলাতেও তার একটা প্রভাব অবশ্যই দেখাই যাবে, এবং সেটা দেখাও আছে। যাচ্ছে। কিন্তু সেটা একটু ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে বলে আমার হ্যাঁ, মনে হয়, যে সেই প্রভাবটা একটু বেশিই পড়ে গেছে। হুম হুম হুম। কারণ মানে এর অনেক দিক আছে, এটা অনেক দিক একদিকে আছে। মানে ওয়ান ট্র্যাক করে দেওয়া উচিত ওয়ানটা নয়। করে দেওয়া উচিত না, হ্যাঁ, আর মানে খুবই অনেক রকমের, হ্যাঁ, অনেক difficult আছে। রকম অনেক রকম লেয়ার, layer অনেক আছে। রকম ভাবনার। মানে উল্টো দিক থেকেও কি করা হয়েছে এটাকে হ্যাঁ। পেজের বজায় রাখার জন্য, ঠিক ঠিক, একদমই বাংলা তাই। ভাষাকে যাতে বজায় থাকে তার জন্য কি করা হয়েছে সেটাও তাহলে দেখতে হবে। হুম হুম হুম। তো তো- সব মিলিয়ে আর কি। কিন্তু একটা যে কোনো মানুষ আজকালকার দিনে খুব একা হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। একা মানে খুবই নিঃসঙ্গতা একটা আছে। তো একজন অভিনেতার একটা, বা একজন যে কোনো, আমার মনে হয় যে কোনো আর্টিস্টেরই একটা নিঃসঙ্গতাটা তার একটা অলংকারের মতো। তো তোর ক্ষেত্রে তোর নিঃসঙ্গতা বা একা একা থাকাটা এখন কিভাবে কাটে? আমি বেশিরভাগটা একটা বড় জায়গা জুড়ে রয়েছে ছবি দেখা, সিনেমা দেখা। রিসেন্টলি খুব একটা জায়গা মানে জুড়ে রয়েছে ডকুমেন্টারি দেখা। আচ্ছা। কারণ দেখছি যে সিনেমার থেকে ডকুমেন্টারিতে রিয়েল ক্যারেক্টার অনেক বেশি ভালো অবজার্ভ করা যায়। একদম রিয়েল ক্যারেক্টার্স, তাদের এক্সপিরিয়েন্স, তাদের সেটা অনেক বেশি এক্সপ্লোর করা যায়, এবং অনেক কিছু জানাও যায়। অনেক কিছু জানা যায় যে এরকম জিনিসও এক্সিস্ট করে পৃথিবীতে। তো সেটা একটা জায়গা জুড়ে রয়েছে। এছাড়াও গান, গিটার বাজানো, ঘুরতে যাওয়া একটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর তাছাড়াও আমার না মানে অবজার্ভ করতে খুব ভালো লাগে, মানে দূর থেকে। মানে আমি তোমাকে বলছি, ধর একটা রুমের মধ্যে 30 জন আছে, আমি 29 জনকে রুমের একটা কোণা থেকে অবজার্ভ করতে আমার খুব ভালো লাগে। মানে তাদের যখন তারা নিঃসঙ্গ অবস্থায় রয়েছে, তাদের মুখের যে এক্সপ্রেশন, তারা যে কীভাবে অভিব্যক্তি তাদের, তো এইগুলো আমার খুব এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। তো সেটা আমি বিভিন্ন যখন জায়গায় যাই, ঘুরতে বেরোই, সেগুলো একটা বড় জায়গা জুড়ে থাকে। মানে আগে তো অনেক পাগলামিও করে ফেলেছি, মানে একটা লোককে ফলো করতে করতে বাড়ি অব্দি পৌঁছে গেছি। আচ্ছা। হ্যাঁ, তো এরকম অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। আচ্ছা। তো সেইটা একটা জায়গা জুড়ে থাকে। আর ওই নিঃসঙ্গতায় নিজের সাথে নিজের আলোচনা, সেটাও একটা বড় জায়গা জুড়ে রয়েছে। যে কোন কোন জিনিসগুলো বেটার হতে পারে, কোন জিনিসগুলো বেটার হয়ে গেছে আগের থেকে, সেগুলোকে আর কি বেটার করা যেতে পারে। আর নতুন কি ধরনের পার্সপেক্টিভ পৃথিবীতে তৈরি হচ্ছে, কি ধরনের মানুষের চিন্তা ভাবনা তৈরি হচ্ছে। আর সায়েন্স একটা বড় জায়গা জুড়ে আছে আমার, মানে সায়েন্সের জিনিসপত্র, বিশেষ করে স্পেস, এই জিনিসটা খুব এক্সাইট করে আমাকে। এবং কোথাও গিয়ে অনেক কানেকশন খুঁজে পাই আমি মানুষের জীবনের সাথে স্পেসে। আচ্ছা। তো সেইটা এখন রিসেন্ট টাইমসে এখন খুব বেশি এক্সপ্লোর করছি। তো এই সব মিলিয়ে আর কি। এবং সেটা তোকে একটু, আমার মনে হয় তুই যেটা আরেকটা জিনিস বললি সেটা ইম্পর্টেন্ট খুব,
সেটা হলো পার্সপেক্টিভটা কিভাবে বদলে যাচ্ছে হুম। সারা পৃথিবীর, সারা পৃথিবীতে সেইটা কিন্তু বোঝাটা আমার মনে হয় খুব দরকার। খুবই দরকার আজকের দিনে দাঁড়িয়ে পার্সপেক্টিভ, এবং অভিনেতা হিসেবেও সেটা খুবই দরকার, কারণ কত ধরনের মানুষ আছে পৃথিবীতে সেটা আন্দাজ করতে পারা একটা বড় ওই ব্যাংকের মতো, ব্যাংকে জমি রাখার মতো, হুম হুম কখন কাজে লাগবে ইউ ডোন্ট নো। তো সেই পার্সপেক্টিভগুলো দেখা, বোঝা, অবজার্ভ করা, পারসিভ করা এবং ইমবাইব করা খুবই ইম্পর্ট্যান্ট আজকের দিনে অভিনেতার জন্য আমার মনে হয়। কারণ দেখো, সিনেমা তো প্রায় 100-150 বছরের ইতিহাস হয়ে গেছে। তো আমরা যেটা বানাচ্ছি সেটা কিন্তু নতুন কিছু নয়, না সেগুলো সবই হয়ে গেছে। আমরা সেগুলোকে নতুন একটা পার্সপেক্টিভে বানাচ্ছি, হুম সেটারই পারমুটেশন কম্বিনেশন করে একটা নতুন পার্সপেক্টিভ তৈরি ঠিক। করছি। তো সেই পার্সপেক্টিভগুলো কত রকমের হতে পারে পারমুটেশন কম্বিনেশন করে, সেইগুলো ওই মানে নিজের দেশের এক্সপোজার, নিজের পাশের জেলার এক্সপোজার, নিজের পৃথিবীর এক্সপোজার, তুমি কোন লেন্সে পৃথিবীকে দেখছো সেই লেন্সিংগুলো চেঞ্জ করা। মানে খুব ক্লোজ শটে 50-এ দেখছিলাম, একটু মাঝে গিয়ে 12-এ দেখা, কখনো গিয়ে 100-এ দেখা, এইগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। কারণ মানুষের চাহিদা পাল্টে যাচ্ছে, মানুষের মানে বিজ্ঞান যত এগোচ্ছে, টেকনোলজি যত এগোচ্ছে, মানুষের বেঁচে থাকার যে বেসিক চাহিদা বা বেসিক নিড সেগুলো পাল্টে যাচ্ছে, এবং সেটা তো ডিরেক্টলি অভিনয়ের ক্ষেত্রে ক্যারেক্টারসে সেটা একটা একদম ছাপ ফেলবেই। একদমই। তো সেইগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আজকের দিনে দাঁড়িয়ে এক্সপ্লোর করা। তো আমি প্রচুর ইউটিউব দেখি, প্রচুর ইউটিউব ঘাঁটি, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি, এবং প্রচুর ডিপার একটা জায়গায় পৌঁছতে হয় আর কি, যে মানুষ মানে মানুষের ভাবনার ডিপে। হ্যাঁ, মানে দেখতে হয়, মানে কতটা ডিপে যাওয়া যায় বা কি কতটা সম্ভব নিচে যাওয়া, সেইটা একটা চেষ্টা করা, এবং বিভিন্ন রকমভাবে দেখা। মানে ওই শুধু আজকের দিন দাঁড়িয়ে হাফ গ্লাস ভর্তি হাফ গ্লাস খালি ওটা দেখলে হবে না, গ্লাসটাকেও দেখতে হবে, গ্লাসটার উপর আলোটা কীরকমভাবে পড়ছে সেটাও দেখতে হবে, সেই ছায়াটা কীভাবে ফেলছে সেটাও দেখতে হবে। তো সব কিছু পার্সপেক্টিভগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। কারণ এত কিছু হচ্ছে চারিপাশে সোশ্যাল মিডিয়ার যুগে, এত মানুষ কথা বলছে, সবারই কিছু বক্তব্য আছে আজকের দিনে দাঁড়িয়ে, সবার কিছু বলতে চাই। তো আমার মনে হয় যে যেখানে প্রচুর কথা হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি কেওয়াস হচ্ছে, কথা হচ্ছে না, আসল কথা হচ্ছে না, শুধু কথাই হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে মেন জিনিসগুলো খুঁজে বার করে নেওয়া আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। ওই ফিল্টারটা, হ্যাঁ, ওই ফিল্টারটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ তোমার কাছে এত ইনফরমেশন যে তুমি নিজেই পাজল হয়ে যাবে তাহলে কোনটা সত্যি কোনটা সত্যি নয়। কারণ সেভাবেই বানানো হয়ে যায় এই সিস্টেমটাকে, কোনটা সত্যি তুমি নিজেই জানবে না। মানে এত ইনফরমেশান দিয়ে দেবো যে তুমি কোনটাকে বিশ্বাস, তোমার রিয়েলিটি তুমি কোনটা বাঁচবে সেইটা তুমি দ্বন্দ্বে থাকবে। তো সেইখানে যত পার্সপেক্টিভ হয় সেটা বোঝা একটা অনেক সুবিধা হয়ে যায়। ঠিকই বলছিস, খুবই ইন্টারেস্টিং কথা, খুবই ইম্পর্টেন্ট কথা বললি। আবার সেটা কখনো কখনো একটু চাপেরও হয়ে যায় আমার মনে হয়, যখন তুমি অ্যাওয়্যার হয়ে যাও প্রচণ্ড, জীবন বাঁচাটা একটু চাপের হয়ে যায়। আমি আবার এটার একটা সলিউশন বের করেছি নিজের মতো করে। সেটা হলো আমি মাঝে মাঝে একদম মানে আমার ফোন থেকে আমার একটা ডিস্টেন্স করে নিই। ওইটা করে নিই কারণ হলো তখন আমার কোনো ইনফরমেশন অলরেডি অনেক জমে গেছে, প্রসেস করা বাকি। ঠিক আছে, তো প্রসেসটা হতে টাইম লাগে, তো ওই সময়টা আমি দিই, তখন আমি কিছু চাই না। কেউ ধর প্রেমাসি এসে কখনো জিজ্ঞেস করলো বা আমাদের টিমের এসে শুনেছো, বললাম না, কারণ আমি তো পৃথিবী সম্পর্কে আমার তখন কোনো আইডিয়া নেই। তো এরকম একটা শুনেও আমি মাঝে মাঝে, তুমি আজকে মানে এই সময় দাঁড়িয়ে তুমি 1 সপ্তাহ তুমি যদি ইন্টারনেট থেকে নিজেকে দূরে রাখো, তুমি এমনি নিজেকে বোকা মনে হবে, এই কি রে ভাই, কি সত্যি এটা হচ্ছে চারিপাশে। তো এরকম একটা জায়গায় পৌঁছে গেছে ব্যাপারটা, তুমি পিছিয়ে পড়বে তুমি যদি ইন্টারনেটের সাথে না থাকো। হ্যাঁ, আমার এটাকে পিছিয়ে পড়া মনে হয় না। আমার কি, তোমার মনে হবে না, কিন্তু অন্য লোকে মনে করিয়ে দেবে। এটা ওই রকম যে তুমি মোটা হয়েছে তুমি বুঝতে পারো না, অন্য লোকই মনে করিয়ে দেয় যে ভাই এই মোটা হয়ে গেছিস তোরে। কোনোদিন পৃথিবীতে আজ পর্যন্ত কেউ নিজে মনে করেনি যে আমি মোটা হয়ে গেছি বা আমাকে দেখতে খারাপ, অন্য লোকে বলে দেয় যে এই তোকে দেখতে খারাপ লাগছে রে। তখন তোমার মাথায় ভাবনাটা আসে না। আর আমাদের ক্ষেত্রে তো আরো বেশি হয়, একটু মানে একটু এদিক থেকে ওদিকে গেলে কি একটু দেখাশোনা হচ্ছে না, ঠিক না। তো সেখানে অ্যাওয়ার থাকা আর বোঝা একটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর ইনফরমেশন মানে এত ঢুকছে যেটা তুমি বলছো,
আমাদের তো ক্যাপাসিটি এইটুকুনি প্রত্যেকের ব্রেন অনুযায়ী। ধরো একটা গ্লাস আছে, আমি জল ঢেলেই যাচ্ছি, উপচে পড়ছে। এবার যে প্রথম যে ইনফরমেশনটা ঢুকেছিল গ্লাসে, সেটা কিন্তু স্পিল হয়ে বেরিয়ে গেছে, সেটা কিন্তু নেই ওখানে, একদম অন্য ইনফরমেশন ঢুকে গেছে। একদম। তো তুমি এখনো হাতড়াচ্ছ প্রথম যেটা কি ছিল, যেন কি বলেছিলাম, দেখি তো আরেকবার দেখতে গিয়ে ওইটা দেখলে না, তুমি অন্য কিছু দেখছো, ইনফরমেশনটা হারিয়ে গেছে মানে এর ভেতরে। আর এত র্যাপিড ইনফরমেশন চেঞ্জ হচ্ছে সারা পৃথিবীতে, মানে ইন্টারনেটে। আর সেটার বিভিন্ন রকম পার্সপেক্টিভ, মানে তুমি আজকে সকালবেলা উঠে রিল খুললে, কেউ উঠে বলে সকালে ঘুম থেকে ওঠা ভালো, একদম। তারপরে রিলটা দেখলে রাত্রিবেলা দেরিতে ঘুমোতে যাওয়া ভালো। আবার তুমি দেরিতে ঘুমোতে গিয়ে পরের দিন রাত্রিবেলা দেখলে যে দেরিতে ঘুমোতে গেলে দেরিতে ঘুমোনোর আগে জল খাওয়া ভালো। এবার তুমি কোনটা ভাবতেই তোমার 1 মাস চলে যাবে যে ভাই কি জলটা খাবো না সকালে উঠে খাবো না সকালের আগে খাবো, কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো না। এটা এমন একটা জায়গাটা, মানে রসিকতার জায়গায় পৌঁছে গেছে, কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো না। একদম। আর সেখানে আমার মনে হয় সেখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বারবার অনেক লোকে এটা নিয়ে কথা বলে, এটা হলো বিং অথেন্টিক। তোমার অথেন্টিসিটি যদি থাকে, তুমি যদি সত্যি তুমি যদি তাই হও ক্যামেরার সামনে, তাহলে বোধহয় লোকে একটু, মানে আমি বলছি অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়াতে, সিনেমায় তো সেটা হয় না আসলে, যে মানুষটা সে তো ইয়েতে গিয়ে থাকে না। কিন্তু আমার ক্ষেত্রে আমি যেমন দেখেছি, আমি এরকমই, আমি তো জানতাম যে আমি যদি অন্য কিছু করার চেষ্টা করি, আমি তো একটাও তো ভালো না। আচ্ছা নমস্কার সুহত্র, কেমন আছেন আপনি? আচ্ছা খুব ভালো লাগলো। এইটা তো করতে পারবো না আমি, এটা করতে গেলে তো অন্য বলা যাবে। এই কারণে আমার মনে হয় অথেন্টিসিটি, আমরাও মোটামুটি একটা পয়েন্টে এখন গিয়ে বুঝলি আমার মনে হয় মানুষেরও হচ্ছে না এটা মিথ্যা কথা বলছে, সত্যি কথা বলছে, এইটুকু বোধহয় একটু আস্তে 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 হচ্ছে। কিন্তু সেটাও এত বেশি, সেই ফিল্টারের কন্ডিশন, কিন্তু সেটাও খুবই কন্ডিশন। তোমাকে এটা বিশ্বাস করানো হয়েছে, এটাই তাহলে ঠিক, একদম। ওটা কিন্তু আবার 1 বছর পর চেঞ্জ হয়ে যেতে পারে। আরো ব্যাপার আছে একটা, এবং কিছু মানুষ আছে যারা এত নিজেকে বিশ্বাস করে ভুলটা, মানে তারা ভুল, তারা বিশ্বাস করে তারাই ঠিক, এতটা বিশ্বাস করে যে সেটা সত্যি হয়ে যায়। হ্যাঁ একদমই তাই। তুমি বারবার বিশ্বাস করতে থাকলে ওটাই সত্যি হয়ে যাবে, একদম। দশচক্র ভগবান ভূতের মতো হয়ে যায়। যাকে চল, আজকের এপিসোডে এই মজা লাগলো তোর সঙ্গে আড্ডা মেরে, তোর সঙ্গে এমনি অনেক দিন পরে অ্যাকচুয়ালি আড্ডা হলো, অনেক দিন পর, অনেক 1 দশক পরে। হ্যাঁ, তোর জীবনেও প্রচুর জল গড়িয়ে গেছে, আমার জীবনেও প্রচুর জল গড়িয়ে গেছে। বাট সত্যি কথা, এরকম একটা আড্ডা যে তোর সঙ্গে হবে, আমি একটা পডকাস্ট হোস্ট করবো, সেখানে তুই আসবি একজন অভিনেতা হিসেবে, অনেকদিন ধরেই হচ্ছিল, কিন্তু আলটিমেটলি হ্যাঁ, মানে এই সময়টা, ওই সময় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনটা আমরা কেউ ভাবতে পারি না, একদমই না। তো সেইটা একটা দারুণ ব্যাপার কিন্তু। হ্যাঁ, মানে মনে হয় যে অনেকটা পথ চলা হয়ে গেছে, এটা একটা ফিলিং আসে। যাকে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। হেভি মজা লাগলো, আমার ধারণা আপনাদেরও মজা লেগেছে। সো ভূতপূর্ব আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে একজন পাবলিসিটির মানুষ বসে আছেন, তিনি আমাদের একটা দায়িত্ব আছে সেই ছবিটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং খুবই খুবই ভেতর থেকে বলছি, ছবিটা একটা ভূতের সিনেমা, এবং আমি দেখে যেটা বুঝলাম, যতটুকু ট্রেলার দেখে বুঝলাম, আমার কিন্তু বিরাট প্রমিসিং লাগছে। এবং যেহেতু 3টে গল্প, যেহেতু 3টেই দারুণ গল্প, 3টেই আমাদের পরিচিত গল্প, তো কি হয়েছে সেটা দেখতে আমরা এমনিই যাব, তাই না? সো খুব শিগগিরই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, বাবা অনেকগুলো বাংলা বললাম, হ্যাঁ, মুক্তি পেতে চলেছে ভূতপূর্ব। অবশ্যই গিয়ে হলে দেখবেন। আজকের এপিসোড এখানেই শেষ করবো, দেখা হবে পরের এপিসোডে। তার আগে যেটা আমি বারবার বলি, সেটা আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। ইউ গাইস নো। টাটা।